অডিও শুনতে পাচ্ছ তো? অডিও নিয়ে প্রবলেম নেই তো? আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস একটু বলে রাখি, ঠিক আছে? আসলে আমি একটু কেস খেয়ে গেছি, বুঝলি? কেসটা হচ্ছে এইরকম, আমার যে এমটেক ক্লাস শুরু হয়েছে না, ওখানে সোম থেকে শুক্রবার আমাকে যেতে হচ্ছে। এবার আমি যখন তোমাদের পড়াই তখন দেখবে আমি মানে এনার্জি না থাকলে পড়াই না, বা ঠিকভাবে আমার ডেলিভারি না হলে আমি তোমাদের পড়াই না, ঠিক আছে? এই ব্যাপারগুলো হয়তো তোমরা খেয়াল করেছো। তো সমস্যাটা হয়ে যাচ্ছে কি, ধরো যেদিন আমাকে কলকাতা যেতে হবে সেই দিনকে, শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার। হুম। যেদিনকে অ্যাকচুয়ালি কলকাতা যেতে হচ্ছে বা যেতে হবে, সেই দিনকে রাত্রিবেলাটা মানে আমি পড়াতে পারবো না। কেন পারবো, কিন্তু না আমার মনের মতো হবে, না তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো ওই জন্য আহ, যদি তোমাদের টাইমটা শনিবার দিন করি, কোনো অসুবিধা আছে? শনিবার দিন ধরো এই টাইমটা যদি করা হয়, কোনো প্রবলেম আছে? ধরো আমরা 8টা থেকেও শুরু করতে পারি। আজকে নয়, 7:30 থেকে বলেছি, কারণ আমি দেখছি তোমরা উঠতে পারো কিনা। ইনকেস যদি ধরো ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হয় বলবে আমাকে। আমার সব টাইমটাই ফাঁকা আছে, পুরোটাই ফাঁকা আছে আপ টু 12টা পর্যন্ত, ঠিক আছে? মানে তোমরা চাইলে 10টা থেকে 12টা পর্যন্ত আমরা করতে পারি, ওতে কোনো অসুবিধা হবে না। স্যার স্যার আমি 10টা একটা থেকে কথা 12টা বলি অবধি করবো। স্যার। 9টা বা 10টা থেকে করুন, না হলে একদম সকাল থেকে করলে ভালো, কারণ বাড়িতে কিছু স্যার আমার কাজ থাকে, বাজার টাজার এটা সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের তাহলে শনিবার ওই দিন 9টা 10টা। থেকে, হ্যাঁ 9টা 10টা ঠিক আছে। শনিবার দিন 10টা থেকে 12টা করলে, আজকে ধরো আজ যদি 9টা থেকে 10টা থেকে 12টা অবধি নিই, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের, আশা করি। না না না। দেখো সন্দীপ, দেখো সন্দীপের কোনো অসুবিধা নেই তো? না না। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আজকে আজকে থেকেই করা হোক, আজকেই তোমরা বলছো 10টা থেকে জয়েন করো, ঠিক আছে? আজকে তোমরা তোমাদের কাজটা করে নাও, ঠিক আছে? আজকে একবারে 10টা থেকে জয়েন করো, 10টা থেকে 12টা পর্যন্ত আমিও ফাঁকা থাকবো, আমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? আজকে বরঞ্চ কেটে দিচ্ছি নিয়ে আমরা নিন। এখানে। হ্যাঁ বলো। তা আজকে নিয়ে নিন না আজকে তাহলে। ক্লাস শুরু নিয়ে নিন আপনি। আচ্ছা ঠিক আছে, আজকে নিয়ে নিচ্ছি, চলো যা বলবে তোমরা, যেরকম বলবে। কারণ ওদের আমি আগেও বলেছি যে পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস না যেটাতে মানে শুধু টিচার পড়ালে হয় না, স্টুডেন্টদেরকেও সঙ্গে থাকতে হয়। দেখো, তো বেসিক্যালি আমরা আগের দিন পর্যন্ত যেটুকু পড়াশোনা করেছিলাম, সেখানে আমরা ইলেকট্রনিক্সের তোমাদের যেরকম বলেছিলাম যে আজকে স্যাটারডেতে অল্টারনেটিভলি তোমাদের ইলেকট্রনিক্সটাও হবে, আর এর সাথে সার্কিট থিওরিটাও চলতে থাকবে, ঠিক আছে? সার্কিট থিওরিটাও চলতে থাকবে। আচ্ছা, তোমাদের সঙ্গে তো এই মাঝখানে ইন্টারাকশন হয়নি, তোমাদের বলে রাখি যে দেখবে একটা ওই র্যাপিড ডিভিশন সিরিজ বলে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে? একদম খুব মিনিমাল প্রাইসে, ধরো 20 রুপিস একটা রাখা হয়েছে দুটো কোর্সের জন্য, ঠিক আছে? আমাদের এইটাতে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, আমাদের যে ডেইলি প্র্যাকটিস সেটটা ছিল, ঠিক আছে? ডেইলি যে প্র্যাকটিস সেটটা ছিল সেটাকেই অ্যাকচুয়ালি এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সমস্যাটা কি হচ্ছে, আমরা যেটা নোটিস করেছি যে স্টুডেন্টদেরকে যখন আমরা কোনো প্র্যাকটিস সেট পাঠাই, তারা তো প্রথমত সেইটা রিপ্লাই করে না, ঠিক আছে? আমাদের ধরো পিডিএফ ফর্মে কোনো রিপ্লাই আসে না, বা কোনো অ্যান্সার তারা করে পাঠায় না, তারা নন সিনসিয়ার থাকে, ঠিক আছে? সিনসিয়ারিটি ডেলি প্র্যাকটিসে একদমই নেই, ঠিক আছে? তো এইখানে সিনসিয়ারিটি নিয়ে আসার জন্য আমরা ঠিক করলাম যে ওরা যাতে সিনসিয়ার হয় এবং আমাদের ধরো একটা ভিডিও ফরম্যাটে কোর্স রেডি করা পসিবল হয়। তো সেই জন্য আমাদের ওই প্রত্যেক দিন দেখবে তোমাদের স্টার্টিং ফ্রম 1 অক্টোবর টু তোমার মোটামুটি ধরে রাখো 30th ডিসেম্বর, 30th ডিসেম্বর পর্যন্ত টানা 3 মাস ধরে প্রত্যেক দিন 10টা করে কোশ্চেন তোমাদের কাছে যাবে, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করবো যে প্রত্যেক দিন বাই এন্ড অফ দ্য ডে দেয়ার মাস্ট বি এ ভিডিও সলিউশন, ঠিক আছে? সেই ভিডিও সলিউশনটা তোমাদের ইউটিউবে প্রোভাইড করে দেওয়া হবে, এবং তোমরা তোমাদের যে ইমেল আইডিটা শেয়ার করবে, খুব মাইনিউটলি শেয়ার করো। সেই ইমেল আইডি থ্রু দিয়েই কিন্তু সমস্ত কিছু হবে, ঠিক আছে? মানে ওই ইমেল আইডিটা থ্রু দিয়েই তুমি কেবলমাত্র ভিডিওটা দেখতে পারবে, অন্য কোনো ইমেল আইডিতে তুমি কিন্তু ওই ভিডিওটাকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? তো এইটা একটু খেয়াল রাখবে।
আর তোমরা যেরকম ভাবে ভিডিও ধরো শেয়ার মানে ইয়ে করেছো, তোমাদের ধরো ইনফরমেশন বলো বা যাই বলো, যেগুলো তোমরা ধরো পাঠিয়েছো, সেগুলো কিন্তু সেরকম ভাবে পাঠাবে আর কি, ঠিক আছে, অসুবিধা কিছু হবে না। আর আমি তোমাদের কথা মাথায় রেখে এক কথা বলতে পারো যে প্রাইসটাকে আমরা খুবই লো রেখেছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এটা তো আমাদের এক কথায় পার্টই ছিল। আর এটা আমাদের একটা, সত্যি কথা বলতে কি দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রমোশনের সুবিধা থাকে, ঠিক আছে, তো সেই স্ট্যান্ড পয়েন্ট থেকেও আমরা চিন্তা করলাম যে যাতে বোথ ওয়ে একটা অ্যাক্টিভিটি পসিবল হয়, তো সেইটার জন্য আমাদের এটা বেসিক্যালি করা। আচ্ছা, তো যাই হোক, দাঁড়িয়ে গেছে কেন এটা পয়েন্টারটা? আচ্ছা, নোটস এবার। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। তো তোমরা সবাই নাসিম অলরেডি জয়েন করেছো, তো যদি ইয়ে চাও, কি বলে আমাদের সন্দীপ, যদি চাও তো সেটা জয়েন করতে পারো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, নাসিমও করেছিল, যে দেখো এটা যেহেতু একটা রিভিশন এবং খুব লিটল একটা অ্যামাউন্ট, তো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, ঠিক আছে, যাতে করে ধরো সবাই তো আর বেশি পয়সা দিয়ে পড়তে পারবে না, অন্তত 10-20 টাকা তো তারা হয়তো, কি বলবো, মোবাইলে রিচার্জের থেকেও কম, ঠিক আছে, তো সেইখান দিয়ে তারা অন্তত একটা গুড কোয়ালিটি কন্টেন্ট পাবে। আর আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা নিউ কোশ্চেন থাকবে, ঠিক আছে, নিউ কোশ্চেন থাকবে মানে ধরো ধরো প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসেনি সেরকম করেই করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, এবং সেগুলো তোমাদের দেখবে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। এবং ডেইলি যখন তোমরা ওই স্ট্রাকচারের মধ্যে পড়ে যাবে, ডেইলি যখন একটা প্রিপারেশন মোডের মধ্যে তোমাদের চলে আসবে, তখন দেখবে তোমরা খুব ভালোভাবে ওটাকে নিয়ে চলতে পারবে আর কি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা হলো আগের পার্টটা। এবার আমাদের ইলেকট্রিক্যালের মানে মানে এখানে ইলেকট্রিক্যালের আর কি 900 খানা ইলেকট্রিক্যালে অ্যাকচুয়ালি তোমার থাকবে 1000খানা কোশ্চেন, ঠিক আছে, কিরকম আমি বলে দিচ্ছি। তোমার 90 দিনে 10টা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে, 900খানা কোশ্চেন থাকবে। আর একটা কোশ্চেন সেট থাকবে ফুল লেন্থ টেস্ট অন দ্য 91st ডে, সেখানে আরো 100টা কোশ্চেন দেওয়া থাকবে, তো টোটাল 1000টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, টোটাল 1000টা কোশ্চেন থাকবে ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি নন টেকনিক্যাল পার্ট, মানে ধরো এসএসসি, যারা ধরো এসএসসি, এমটিএস, তারপর এই ধরনের পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের জন্য ওই নন টেকনিক্যাল পার্টটা খুব হেল্পফুল, ঠিক আছে, নন টেকনিক্যাল পার্টটা ওর মধ্যে কিন্তু ইনকর্পোরেট করা থাকবে, নন টেকনিক্যালের জিএস পার্টটা বেসিক্যালি, ঠিক আছে, নন টেকনিক্যালি জিএস পার্টটা, এই হচ্ছে ব্যাপার। তো এতে কি হবে, একটা ডেইলি অভ্যাস তৈরি হবে, ঠিক আছে, একটা ডেইলি ধরো নতুন নতুন কোশ্চেন তোমরা পাবে, তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ডেভেলপ করবে, ঠিক আছে। তো আমরা আমাদের আজকের যেটা টপিক আছে, ঠিক আছে, সেটাতে শুরু করছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ভোল্টেজ মাল্টিপ্লাই। আমরা অ্যাকচুয়ালি কি পড়ছিলাম বলতো? আমরা অ্যাকচুয়ালি পড়ছিলাম ডায়োড অ্যাপ্লিকেশনস নিয়ে পড়ছিলাম আগের দিন, ঠিক আছে। এবার ডায়োড অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমরা মনে হয় আগের দিন কি কি পড়েছিলাম? আমরা আগের দিন এই রেকটিফায়ার গুলো পড়েছিলাম, রিপেল ফ্যাক্টর, এইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো ডায়োড অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমরা বেসিক্যালি এতদিন পর্যন্ত যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার পড়েছিলাম, ফুল ওয়েভ রেকটিফায়ার পড়েছিলাম, এই সমস্ত জিনিসগুলো পড়েছিলাম। তো আজকে কি করব, এর মধ্যে কিছু অ্যাডিশন করব, সেটা হচ্ছে 1 নম্বর ভোল্টেজ মাল্টিপ্লায়ার। ভোল্টেজ মাল্টিপ্লায়ার, ঠিক আছে। ভোল্টেজ মাল্টিপ্লায়ার জিনিসটা কি? ভোল্টেজ মাল্টিপ্লায়ার ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি ইনপুটে যে ভোল্টেজটা দিয়েছো, সেই ইনপুটের ভোল্টেজটা তুমি যখন একটা ডায়োডের মধ্যে বা একটা ডায়োডের সার্কিটের মধ্যে দিচ্ছ, একটা বক্সের মধ্যে দিচ্ছ, সাপোজ দিস ইজ আ বক্স, তো একটা ব্ল্যাক বক্সের মধ্যে যখন দিচ্ছ, তো আউটপুটে যে ভোল্টেজটা তুমি পাবে সেই ভোল্টেজটা উইল বি ইনক্রিজড, ঠিক আছে। তো সেটা কিভাবে করা হয়, তার সার্কিট ডিজাইনটা কিরকম থাকে, সেটা একটু দেখা যাক আর কি, ঠিক আছে। এবার এর ক্ষেত্রেও তোমার ওই হাফ ওয়েভ ভোল্টেজ মাল্টিপ্লায়ার হতে পারে, আর ফুল ওয়েভ ভোল্টেজ মাল্টিপ্লায়ার হতে পারে, ঠিক আছে। তো সবার আগে আমরা ওই হাফ ওয়েভ যে ভোল্টেজ মাল্টিপ্লায়ারটা আছে সেটা দেখবো, যে হাফ ওয়েভ ভোল্টেজ মাল্টিপ্লায়ার কি করে কাজ করে। একটা স্যাম্পল ফিগার যদি আমি ড্র করি, দেখো, সবার ফার্স্টে মনে রাখবে যে ভোল্টেজ যদি মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে, ধরো একটা যে কোনো এলিমেন্টে, ধরো এখানে একটা ভোল্টেজ মাল্টিপ্লাই যদি করতে হয়, তোমাদের কি আইডিয়া যে একটা ভোল্টেজ মাল্টিপ্লিকেশন করার উপায়টা কি, ভোল্টেজকে বাড়ানোর উপায়টা কি, সার্কিটে ভোল্টেজকে ভোল্টেজ রেগুলেটর। স্যার ভ্যারিয়ার দিয়ে তো বাড়ানো যায়। আর আর অন্যভাবে ভাবো দেখি, আর কিভাবে ভাবতে পারো? ভোল্টেজ বাড়ানো মানে ভ্যারিয়েক দিয়ে তো বাড়ানো যায়, হ্যাঁ কারেক্ট, ভ্যারিয়েক দিয়ে বাড়ানো যায়। তো ভ্যারিয়েক দিয়ে কেন বাড়ানো যায় বলো তো?
ধরো আমি একটা ভ্যারিয়েক নিচ্ছি এখানে, ধরো তুমি এখানে একটা সাপ্লাই দিয়েছো, তুমি এখানে হায়ার ভোল্টেজ পাচ্ছ, তাই তো? হ্যাঁ। তো এই কনসেপ্টটাতে কি ঘটনা ঘটে? এই কনসেপ্টটাতে ঘটনা ঘটে হচ্ছে তুমি যে এখান থেকে যে ভোল্টেজটা সাপ্লাই করছো, এখানে নাম্বার অফ টার্নস কম আছে, এখানে নাম্বার অফ টার্নস বেশি আছে, তার জন্য এখানে হায়ার ভোল্টেজ তুমি পাচ্ছ এই সাইডে, ঠিক আছে? তো সিমিলার অ্যারেঞ্জমেন্টকে তুমি যদি এইভাবে ভাবো, তুমি এখানে অ্যাকচুয়ালি কি ইউজ করেছো? তুমি ইন্ডাক্টর। এখানে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর ইউজ করেছো, তাই তো? তো এইভাবে ইন্ডাক্টর ইন সিরিজ তুমি যদি ইউজ করো, তাহলে ভোল্টেজ বিল্ড আপ করা যাচ্ছে, মানে তুমি এটাকে এরকম ভাবে ভাবো, হুম। এরকম ভাবে ভাবতে পারি, তাই তো? তুমি যখন ইন্ডাক্টর ইন সিরিজ ইউজ করছো, তখন তুমি কিন্তু ভোল্টেজ বিল্ড আপ করতে পারছো। দিস ইজ ওয়ান স্টেপ, ঠিক আছে? তো এই রকম ভাবেই কিন্তু ডায়োডের ক্ষেত্রে ডেভেলপ করা যায়। তো সেখানে আমরা এটা ইউজ করি না, ঠিক আছে? কি বলে, ইন্ডাক্টরটা ইউজ করি না, এই জায়গায় আমরা ইউজ করছি ক্যাপাসিটার, ঠিক আছে? এবার দেখো ক্যাপাসিটারের থ্রু দিয়ে আমরা কি করে করব। সবার ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে একটা ছোট্ট কনসেপ্ট। দেখো, ধরো দিস ইজ দ্য সোর্স সাইড, তাই তো? এদিকটা সোর্স লাগানো হয়, এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স এখানে ধরো কানেকশন করি এইভাবে, দেখো করি কি করি না, তাই তো? হ্যাঁ। এবার ভালো করে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে? দেখো এই সোর্সের সাথে এই ইন্ডাক্টরটাকে সিরিজে লাগানো আছে, মানে একটা এমন ডিভাইসকে আমরা কানেকশন করতে হবে, একটা ভোল্টেজ, একটা এনার্জি স্টোরিং ডিভাইসকে আমাকে এমনভাবে কানেকশন করতে হবে দ্যাট মাস্ট বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য সোর্স। সোর্সের সঙ্গে তুমি যদি দেখো, এই ইন্ডাক্টরটা সিরিজে কানেকশন হয়ে আছে, আর আরো একটা সেম এনার্জি স্টোরেজ এলিমেন্ট যেটা আছে, দ্যাট ইজ কানেক্টেড অ্যাক্রস প্যারালাল। একটা এনার্জি স্টোরেজ ডিভাইসকে আমি কি করেছি, সিরিজে কানেকশন করেছি, আর একটা কি করেছি, তোমার প্যারালালে কানেকশন করেছি, ঠিক আছে? ঠিক সেম অ্যারেঞ্জমেন্ট আমি করছি, বাট একটু অন্যভাবে। ভালো করে দেখো। তো দেখো, ফার্স্ট অফ অল আমি কি করলাম, ফার্স্ট অফ অল আমি একটা ক্যাপাসিটারকে সিরিজে কানেকশন করলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা আরেকটা ক্যাপাসিটারকে আমি প্যারালালে কানেকশন করলাম, ঠিক আছে? দিস ইজ আ সিম্পল ব্লক ডায়াগ্রাম, দিস ইজ আ সিম্পল ব্লক ডায়াগ্রাম অর ডেভেলপমেন্টাল ডায়াগ্রাম, এটা ড্র করবে না, ঠিক আছে? ডেভেলপমেন্টাল ডায়াগ্রাম অফ ভোল্টেজ মাল্টিপ্লায়ার, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো সিমিলার, আমি দেখো এই দুটো কিন্তু সিমিলার ড্র করেছি। দেখো এই যে সার্কিটটা আমি ড্র করেছি, এই সার্কিটটা হচ্ছে সিমিলার। এখানে তুমি একটা ভোল্টেজ সোর্স ইউজ করছো, এখানে একটা সাপ্লাই তুমি দিচ্ছ, ঠিক আছে? মানে একটা এনার্জি স্টোরেজ এলিমেন্ট কি আছে, সিরিজে কানেক্টেড আছে, আর একটা এনার্জি স্টোরেজ এলিমেন্ট কি আছে, প্যারালালে কানেক্টেড আছে, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট। বাট এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটার মধ্যে একটু প্রবলেম আছে। কিরকম প্রবলেম আছে? সেইটা হচ্ছে, ধরো এই যে সার্কিটটার মধ্যে কোনো প্রোটেকশন অ্যাভেলেবেল নেই। প্রোটেকশন অ্যাভেলেবেল নেই মানে কি? প্রোটেকশন অ্যাভেলেবেল নেই মানে হচ্ছে, যদি এর একটা পজিটিভ হাফ সাইকেলের কথা আমি চিন্তা করি, ঠিক আছে? দেখো পজিটিভ হাফ সাইকেলের কথা যদি আমি ভাবি, তাহলে কি হবে? ধরো এদিক দিয়ে কারেন্টের ফ্লো হওয়া শুরু হলো, এদিক দিয়ে শুরু হলো, এদিক দিয়ে শুরু হলো, এদিক দিয়ে বেরিয়ে গেল, ঠিক তো? দেখো পজিটিভ হাফ সাইকেলের জন্য শুধু ভাবো। হুম হুম। তো ফর পজিটিভ হাফ সাইকেল, ক্যাপাসিটারটা আমার এই পোলারিটিতে চার্জ হচ্ছে, ঠিক আছে? এবার যখনই তুমি নেগেটিভ হাফ সাইকেলের কথা বলবে, যখনই তোমার কাছে নেগেটিভ হাফ সাইকেল অ্যাপিয়ার করছে, তখন দেখো এইদিকে পজিটিভ পোলারিটি, এদিকে নেগেটিভ পোলারিটি, মানে কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতে শুরু করছে, ঠিক আছে? তার মানে তুমি যদি ক্যাপাসিটার থেকে পাওয়ারকে ডেলিভার করতে চাও এই সাইডে, ঠিক আছে, ক্যাপাসিটার থেকে পাওয়ার এদিকে ডেলিভার করতে চাও, তো এইটা কিন্তু পসিবল হচ্ছে না। তার কারণটা কি? একবার তোমার ক্যাপাসিটারটা যে পোলারিটিতে চার্জ হচ্ছে, তার পর মুহূর্তেই সেটা কিন্তু অপোজিট পোলারিটি পেয়ে যাচ্ছে, মানে ডিসচার্জ হওয়ার পোলারিটি চলে আসছে, ঠিক আছে? তো এই কন্ডিশনটা, ঠিক আছে, এই কন্ডিশনটা ইজ নট, মানে কি বলবো, ফুলফিল্ড। মানে এখানে আমাকে কিছু প্রোটেকশন ডিভাইস কানেকশন করতে হবে। প্রোটেকশন ডিভাইস কানেকশন করার অর্থটা কি? কানেকশন করার অর্থটা হচ্ছে, তোমাকে এখানে দুটো ডায়োড ইউজ করতে হবে। কিরকম ভাবে ডায়োড ইউজ করতে হবে? ফার্স্ট অফ অল ডায়োড ইউজ করতে হবে এইভাবে, যাতে এই যে কারেন্টটা আসছে, ধরো যখন নেগেটিভ বায়াস রইলো, নেগেটিভ সাইডটা রইলো, তখন কারেন্টটা এদিক থেকে এই উপর দিকে না গিয়ে সোজাটাই এদিক দিয়ে বেরিয়ে যায়, যেটা আমি এখানে ড্র করেছি। এই ডাইরেকশনে যেন নেগেটিভ পোলারিটির কোনো কারেন্ট ফ্লো না হয়, ঠিক আছে? তো সেই প্রোটেকশনটা প্রোভাইড করার জন্য আমি কি করতে পারি, আমি দেখো, আমি যদি এইখানে একটা ডায়োড ইউজ করি এইভাবে, ঠিক আছে, যদি এই পোলারিটির একটা ডায়োড আমি এখানে কানেকশন করি এই প্লেসটাতে, সাপোজ ধরো এই প্লেসটাতে আমি কানেকশন করেছি, তাহলে কি হবে?
এই রিভার্স ডাইরেকশনে যখন নেগেটিভ বায়াসটা রয়েছে, তখন এই রিভার্স ডাইরেকশনে এই দিকে কারেন্টের ফ্লোটা আটকে যাবে। ঠিক আছে, তখন কিন্তু এই সোজা লোডের মধ্যে দিয়ে, যদি এখানটা সাপোজ আমি লোড লাগিয়ে রাখি, তখন কিন্তু এই লোডের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হতে শুরু করবে। ঠিক আছে, তো নেগেটিভ ডাইরেকশনে কারেন্টের ফ্লোটা আটকানোর জন্য ফার্স্ট অফ অল আমাকে একটা চেঞ্জ কি করতে হলো, যে এইখানে একটা ডায়োড আমাকে কানেকশন করতে হলো। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। ঠিক আছে, আর সিমিলারলি আরো একটা ব্যাপার তোমাকে এখানে খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ, ধরো আমি এখানে, সরি, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে এখানে আমাকে একটা রিভার্স পোলারিটিতে লাগাতে হচ্ছে। আর সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যখন ধরো এই যে এই যে তোমার ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটা যখন নেগেটিভ তোমার বায়াসে রয়েছে, তো নেগেটিভ বায়াসে থাকার জন্য কি হচ্ছে, নেগেটিভ বায়াসে থাকার জন্য ধরো নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে, তো এদিক দিয়ে কারেন্ট এদিকে ঘুরে আসতে পারছে না। তারপরে নেগেটিভ বায়াসের জন্য এই সার্কিটটা কিন্তু পুরোপুরি কাট অফ কন্ডিশনে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে সিমিলারলি আরো একটা পয়েন্ট খেয়াল করো, কালারটা চেঞ্জ করছি। যদি এখানে আমি একটা ডায়োড ব্যবহার করি, সেম লোকেশন, দেখো এরকম একটা জায়গায় যদি আমি একটা ডায়োড কানেকশন করি, তাহলে কি হবে, এরকম ডাইরেকশনে যদি আমি একটা ডায়োড কারেন্ট কালেকশন করি, তাহলে ডিউ টু দিস পজিটিভ পোলারিটি কারেন্টটা পাস করার একটা নতুন ডাইরেকশন পাবে থ্রু দিস পাথ। কারণ কি, যখন আমি ফার্স্ট কেসটা বুঝবে, যখন আমি এই নেগেটিভ ডাইরেকশনে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, আর এখানে আমি একটা ডায়োড কানেকশন করে দিয়েছিলাম, তখন সার্কিটটা পুরোপুরি কাট অফ হয়ে গেছিল, মানে লোডের মধ্যে দিয়েও কোনো কারেন্ট পাঠাতে পারছিলাম না, 1 নম্বর। আর এই ক্যাপাসিটারের মধ্যে দিয়েও কোনো সার্কিট কিন্তু রিটার্ন করতে পারছিল না। কেন রিটার্ন করতে পারছিল না? কারণ নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা যেহেতু রিভার্স বায়াস হয়ে আছে, নেগেটিভ হাফ সাইকেল এখানে কোনো কন্ডাকশন পসিবল হচ্ছে না। ঠিক আছে, তো নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি কন্ডাকশনটা পসিবল করতে হয়, তাহলে এই ইন বিটুইন দিস টু পাথস, মানে এইখানে আর এইখানে যদি আমি একটা ডায়োড এইভাবে কানেকশন করি, জাস্ট বিফোর দিস ডায়োড, মানে এই ডায়োডের আগে, এই ডায়োডের জাস্ট আগে যদি কানেকশন করি, তাহলে দ্যাট নেগেটিভ বায়াস উইল অলসো হ্যাভ সাম পাথ টু ফ্লো। তার মানে আমি এখান থেকে যদি টোটাল সার্কিট একটা ড্র করি, টোটাল সার্কিটটা যেখানে একটা এইরকম, এইখানে একটা সর্বপ্রথম তোমার একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের পরে এখানে একটা ডায়োড আছে, এইখানে একটা ডায়োড আছে, আর এইখানে একটা ডায়োড আছে। ঠিক আছে, দিস সার্কিট ইজ কল্ড অ্যাজ আ ভোল্টেজ মাল্টিপ্লায়ার সার্কিট। ঠিক আছে, কিভাবে মাল্টিপ্লাই করছে সেই প্রসেসটা আমি আবার বলছি। মাল্টিপ্লাইং এর প্রসেসটা আমি বলিনি, আমি জাস্ট বলেছি যে কিভাবে সার্কিটটা অপারেট করছে। দেখো এইখানে আমি কি করেছি, এইখানে আমি সাপ্লাই দিয়েছি, এখানে আমি সাপ্লাই দিয়েছি, এখানে আমি এসি সাপ্লাই দিয়েছি। দেখো এইখান থেকে আমি কি জিনিস কনক্লুড করতে পারছি, ফার্স্ট অফ অল আমি প্রথমে বুঝলাম কি, যে কিভাবে একটা সোর্স থেকে আমি ভোল্টেজ বিল্ড আপ করতে পারি। ঠিক আছে, ভোল্টেজ কি করে বাড়ানো যায়, দেখলাম একটা ইন্ডাক্টরকে সিরিজ আর প্যারালালে কানেকশন করতে হয়, তাহলে করা যায়। সেই টার্মিনোলজিটাকে কাজে লাগিয়ে আমি কি করলাম, একটা ক্যাপাসিটার দিয়ে সেম সার্কিট ডিজাইন করলাম, 1 নম্বর। তারপরে কি করলাম, তারপরে দেখলাম যে এই সার্কিটটা যখন পজিটিভ হাফ সাইকেল ছিল তখন তো ক্যাপাসিটারটাকে চার্জ করছিল, বাট নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডিসচার্জও করে দিচ্ছিল। তাহলে ভোল্টেজ মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা কিন্তু এখানে কিছুই রইলো না। ঠিক আছে, তো সেইটা আটকানোর জন্য সবার ফার্স্ট স্টেপ আমরা কি করলাম, এইখানে ক্যাপাসিটার D2 কে, সাপোজ ধরো এটা D1, এটা ধরো D2। ঠিক আছে, ক্যাপাসিটার ডায়োড D2 কে কানেকশন করলাম। এবার এই ডায়োড D2 কানেকশন করার ফলে কি হলো, ক্যাপাসিটারটা ডিসচার্জ হলো না ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল দিস ক্যাপাসিটার। ঠিক আছে, সাপোজ দিস ইজ C1, দিস ইজ C2, সাপোজ দিস ইজ C1 and this is C2, this is C1, this is C2, this is D1 and this is D2। ঠিক আছে, তো যেহেতু এই ডায়োডটা লাগানোর ফলে লোডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফেরত যাচ্ছে না, 1 নম্বর, আর 2 নম্বর ক্যাপাসিটারের মধ্যে দিয়েও কোনো কারেন্ট ফেরত যাচ্ছে না, তো নেগেটিভ হাফ সাইকেলটা পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে। বাট নেগেটিভ হাফ সাইকেল পুরোপুরি ব্লক হওয়া পসিবল নয়, মানে আমরা করতে পারবো না, কারণ এটা একটা কন্টিনিউয়াস আমাকে ওয়েভ ফর্ম পেতে হবে। ঠিক আছে, তো ইন দ্যাট কেস আমরা কি করছি, এইখানে একটা ডায়োড ইউজ করছি এই সার্কিটে। ঠিক আছে, এই সার্কিটে একটা ডায়োড ইউজ করছি, তো সেই ডায়োডটা কি করলো, আমাকে নেগেটিভ হাফ সাইকেলটাকে এর মধ্যে দিয়ে ফ্লো করাতে পারলো আর কি। ঠিক আছে, তো দিস ইজ দি বেসিক সার্কিট অফ দি তোমার ভোল্টেজ মাল্টিপ্লায়ার।
দেখো প্রথম সার্কিটের ব্যাপারটা বলো, তারপর আমি প্রিন্সিপালটা বলছি অপারেট কি করে করছে। সার্কিটের ডেভেলপমেন্টটা কি করে হলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, কোনো কারোর স্যার প্রশ্ন? হ্যাঁ বলো। বলছি সার্কিট এই অপারেশন আমি ইন্ডাক্টর যে বলিনি। কেসটা দেখালেন, সার্কিটের অপারেশন কিন্তু আমি বলিনি, আমি জাস্ট সার্কিটের ডেভেলপমেন্টটা বলেছি, ধরো কিভাবে ডেভেলপ হয়েছে সার্কিটটা। হ্যাঁ সেটাই বলো। বলছি যে ইন্ডাক্টরে এই যে সোর্সের সাপেক্ষে এই একটা ইন্ডাক্টর সিরিজে রয়েছে আর একটা এটা প্যারালাল রয়েছে, তাই তো? হুম 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 তুমি দেখো এই এই এলিমেন্টটা কিসে আছে, প্যারালালে আছে, এই প্যারালালে রয়েছে। হ্যাঁ আর দেখো এই এলিমেন্টটা সোর্স সিরিজ, মানে এরকম একটা কানেকশন আছে, দেখো এরকম এরকম দেখো এরকম কানেকশন আছে না খানিকটা। তুমি এখানে সাপ্লাই দিয়েছো, দিস ইজ কানেক্টেড ইন প্যারালাল, সোর্সের সাপেক্ষে দিস ইজ হুম প্যারালাল, বাট এই পোর্শনটা কিন্তু ওই আউটপুটের সঙ্গে তোমার যদি কনসিডার করো, আউটপুটের সঙ্গে সিরিজে আছে এই এই জায়গাটা, এই হুম যে এটা, ঠিক আছে। তো এইটা একটা অ্যানালোগাস, ফিগারটা হচ্ছে অ্যানালোগাস, ঠিক আছে। সেই অ্যানালোগাস থেকে আমি এটাকে ডিজাইন করলাম। এবার দেখো সার্কিট অপারেশনটা, তো সার্কিটটা মোটামুটি বোঝা নেগেটিভ গেল। হাফ সাইকেল বলতে নেগেটিভ হাফ সাইকেলে এই দিকটা পজিটিভ হয়ে যায়, এটা নেগেটিভ, এইটাই বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেল হচ্ছে এইটা, আর নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে এইটা, ঠিক আছে। হুম দেখো দেখো আমার মেন উদ্দেশ্য কি, আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যে ভোল্টেজ মাল্টিপ্লায়ারটা তৈরি করেছি, দিস ইজ বেসিক্যালি এই যে সার্কিটটা আমি ডিজাইন করলাম, আমি পরে বলছি। আমি যে সার্কিটটা ডিজাইন করলাম দ্যাট ইজ কল্ড অ্যাজ হাফ ওয়েভ ভোল্টেজ ডাবলার, বলে হাফ ওয়েভ ভোল্টেজ ডাবলার। এবার ফান্ডাটা কি, ফান্ডাটা হচ্ছে তুমি একটা সোর্স নিয়েছো, সোর্সের একটা ক্যাপাসিটারকে সিরিজে লাগিয়েছো, তারপর একটা প্রোটেকশনের জন্য ডায়োড দিয়েছো, আর ডায়োডের পরেও একটা ক্যাপাসিটার লাগিয়েছো, ঠিক আছে। এইবার যাতে নেগেটিভ হাফ সাইকেলটা তোমার রিটার্ন করতে পারে, ওই জন্য ডায়োডের আগে একটা এই পোলারিটিতে ডায়োডকে কানেকশন করেছো, আর এর অ্যাক্রসে তুমি লোড কানেকশন করেছো, ঠিক আছে। দিস ইজ দ্য ভেরি বেসিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইখানে তোমার একটা লোড লাগানো আছে, এখানে সাপোজ তুমি একটা লোড লাগিয়েছো। তা ওটার মধ্যে দিয়ে করতে পারতো, কোনটার মধ্যে দিয়ে? ওই ডায়োডটার মধ্যে দিয়ে। এটা দিয়ে? হ্যাঁ এটার মধ্যে দিয়ে নেগেটিভ হাফ সাইকেল কখনো রিটার্ন করতে পারবে না। ধরো এইটা যদি না থাকে, এটা যদি হুম না থাকে, তুমি নেগেটিভ হাফ সাইকেলটাকে ফেরত পাঠাতে পারবে না এখানে সোর্সে। ধরো তুমি এখান থেকে নেগেটিভ হাফ সাইকেলের কোনো আউটপুটই ওইদিকে তুমি পাঠাতে পারবে না। ভালো করে বোঝো এখানে পয়েন্টটা কি বললাম। যখন নেগেটিভ হাফ সাইকেল ছিল এই হাফ সাইকেলের জন্য, এটা পজিটিভ ছিল, এই পজিটিভের জন্য কি হুম হচ্ছিল, এটা এদিক থেকে গিয়ে এইখানে যাওয়ার পথে এখানে আটকে যাচ্ছিল, মানে কারেন্টের ফ্লো হচ্ছে না। হুম আবার এদিক থেকে হুম গিয়ে এদিকে যাওয়ার পথে আটকে যাচ্ছিল, মানে কারেন্টের ফ্লো হচ্ছে না। তো সেটা তো পসিবল নয়। একটা সোর্সের থেকে তুমি নেগেটিভ হাফ সাইকেলটা যাবে, কিন্তু সেটাকে তোমাকে হুম রিটার্ন পাথ প্রোভাইড করতে হবে, নাহলে তো তোমার সার্কিটটা কমপ্লিট হবে না। নাহলে এই দেখো, যদি এই পোর্শনটা, এই যে নেগেটিভ হাফ সাইকেলের এই পোর্শনটা, এটা যদি আমি সার্কিটে রিটার্ন করাতে না পারি, সোর্সে রিটার্ন করাতে না পারি, আমার কিন্তু পরের ওয়েভটাও জেনারেট হবে না। হুম তুমি যদি টাইম ফ্রেমে ভাবো, ধরো ফর এক্সাম্পল আমি তোমায় বলছি, ধরো তুমি এখান থেকে জার্নি শুরু করলে, এখান থেকে এতটা এসে পৌঁছলে। এবার তুমি যদি এই পথটা কমপ্লিট করতে না পারো, তাহলে কি তুমি পরের হাফে যেতে পারবে? ভালো করে হুম বুঝবে, সোর্স হিসাবে চিন্তা করো। তুমি ধরো এখান থেকে জার্নি শুরু করেছো, এত অব্দি এসে পৌঁছেছো, তারপরে যদি এই পাথটা ট্রাভেল না করো, তুমি কিন্তু এখান থেকে জাম্প করে যেতে পারবে না। তোমাকে হুম আইদার তোমাকে আইদার এই লাইন বরাবর হাঁটতে হবে, অথবা এই লাইন বরাবর হাঁটতে হবে। তো সিমিলারলি প্রত্যেকটা ওয়েব ফর্ম তো তাই করে, একটা পাথকে ফলো করে। এরকম হতে পারে না তুমি কাঁচি দিয়ে এখান দিয়ে কেটে দিলে, এখান দিয়ে কেটে দিলে, ও হট করে এখান দিয়ে জাম্প করে চলে গেল, ওটা পসিবল নয়। তাকে একটা কন্টিনিউয়াস পাথ তোমার প্রোভাইড করতে হবে ফ্লো এর জন্য, ঠিক আছে। এই কন্টিনিউয়াস পাথ না হলে কিন্তু ওর প্রগ্রেশন হবে না, কারণ এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এটা কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে, মানে ফ্লো হতে থাকছে। অনেকের আইডিয়া থাকে যে স্যার মাঝখান দিয়ে যদি কেউ ভেঙে দেয় তাহলে কি হবে, তো মাঝখান দিয়ে ভাঙা ভুঙির কোনো কেস নেই ভাই, ওইসব কোনো ব্যাপার না। এবার দেখো, এবার আমরা পড়বো সার্কিট অপারেশনটা, এটা ভালো করে বুঝবো। সার্কিট ডেভেলপমেন্টটা পড়লাম, সার্কিট অপারেশনটা পড়ছি। সার্কিট ডেভেলপমেন্ট নিয়ে কেউ অত চিন্তা ভাবনা করে না, ডাইরেক্ট ফট করে সার্কিট থেকে দেয়। যাই হোক, আচ্ছা এইখানে দেখো সার্কিট অপারেশনের ব্যাপারটা হচ্ছে, ধরো যখন এটা আমি এবার কি করব, প্রত্যেকটা হাফ সাইকেল নিয়ে তোমার সবার ফার্স্টে কনসিডারেশন করছি, ঠিক আছে। ধরো সবার আগে যদি আমি নেগেটিভ হাফ সাইকেলটা নিই, ফর এক্সাম্পল, সবার আগে ধরো আমি নেগেটিভ হাফ সাইকেলটা নিচ্ছি, এরকম। যদি নেগেটিভ হাফ সাইকেলটা নিই তাহলে কি হবে,
তাহলে এদিকটা নেগেটিভ হবে, এদিকটা পজিটিভ হবে, আর এদিকটা নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য সার্কিটটা কিরকম হবে ভালো করে বোঝো। নেগেটিভ হাফ সাইকেলের জন্য সার্কিটটা কিরকম হবে ভালো করে বোঝো। এটা হচ্ছে সোর্স, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এইদিকে ক্যাপাসিটার, এইদিকে ডায়োড, ঠিক আছে। আর কি আছে, এইখানে ডায়োডটা রিভার্স বায়াস, ওই জন্য আমি ওপেন সার্কিট দেখাচ্ছি। আর এইখানে একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা লোডের সাথে কানেকশন হয়ে আছে, এই ক্যাপাসিটারটা লোডের সাথে কানেকশন হয়ে আছে। এবার কেসটা কি, কেসটা হচ্ছে যখন নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই দিক থেকে এদিকে কারেন্টের ফ্লো হবে, and due to this current flow what will happen, a voltage will build up across this capacitor. এবার কতটা ভোল্টেজ এর মধ্যে বিল্ড আপ হবে, সাপোজ তুমি এখানে যদি ভি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে এখানেও ভি ভোল্টেজ থাকবে এবং এই ক্যাপাসিটারটাও ভি ভোল্টেজে চার্জ হবে। দেখো স্টেটমেন্টটা কি বললাম, কেস ওয়ান নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, কেস ওয়ান নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হলো, এদিক থেকে কারেন্টের ফ্লো হলো, দিস ক্যাপাসিটার সাপোজ দিস ইজ, এটাকে আমরা নাম দিয়েছিলাম C1, C1 is getting charged up to say V volt, ঠিক আছে। this was D1, D1, D2, this is C2, so this is C2। সাপোজ ধরো এই কন্ডিশনে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ক্যাপাসিটারটা ফরসে ইনিশিয়ালি কিছু একটা চার্জ ছিল, তো ইনিশিয়াল চার্জটা যেটা ছিল সেই চার্জটা কি হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই দিক থেকে এদিকে ডিসচার্জ হবে, ঠিক আছে। তার দুটো অপারেশন হলো, এক নম্বর হচ্ছে কি ক্যাপাসিটার C1 charges through the path as marked, through the path as marked, ঠিক আছে। আর দু নম্বরটা কি, দু নম্বরটা হচ্ছে ডিসচার্জের সময় তো পোলারিটি চেঞ্জ হয়ে যায় স্যার। শোনো, ডিসচার্জের আমি তোমায় বলছি, ডিসচার্জের সময় পোলারিটি যে চেঞ্জ হয় সেইটা, সেটা তো ঠিক, তুমি তো ঠিকই বলেছো, ডিসচার্জের সময় তো পোলারিটি চেঞ্জ হয়। তো আমি ফর এক্সাম্পল ঠিকই, আচ্ছা ঠিক আছে আমি এটা ধরে নিচ্ছি, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ডিসচার্জের সময় পোলারিটি চেঞ্জ হয় সেই হিসাবে ধরে নিচ্ছি। আমি এটা অ্যাকচুয়ালি দেখো, আমি এটা কেন করেছি, আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি এইদিকে পজিটিভ প্লেটটা ছিল, ঠিক আছে। আমি ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম এদিকে, অসুবিধা নেই, তুমি তাই করো, তাই ধরো ডিসচার্জের সময় এদিকে পজিটিভ পোলারিটি থাকবে, এদিকে নেগেটিভ পোলারিটি থাকবে, অসুবিধা নেই, একই ব্যাপার, এদিক থেকে এদিকে ডিসচার্জ হবে, কোনো প্রবলেম নেই। তো ক্যাপাসিটার C1 চার্জেস থ্রু দ্য পাথ অ্যাজ মার্ক and capacitor C2 discharges through the load, through the load। তুমি একটা খুব ভ্যালিড পয়েন্ট বলেছো, ঠিক আছে, তুমি একটা খুব ভ্যালিড পয়েন্ট বললে, আমি এই ভ্যালিড পয়েন্টটা নিয়ে আরেকটু ডিসকাস ডিসচার্জের করব। সময় হুম, বলো। ডিসচার্জের সময় ক্যাপাসিটরের পোলারিটি চেঞ্জ হয়, কিন্তু ডিসচার্জ তো সেই দিক দিয়েই হয়, মানে তাই না? না, পোলারিটি চেঞ্জ হওয়ার মানেটা কি, ধরো polarity- রেজিস্ট্যান্সের মধ্যে আমি সাপ্লাই দিলাম, হ্যাঁ, রেজিস্ট্যান্স আমার একদিক দিয়ে যেমন নিচ্ছে, প্লাস প্লাস আর মাইনাস একদিক দিয়ে যেমন নিল, হুম, এবার তুমি সে শোনো যখন শোনো ছাড়ছে, শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি সব ভুলে যাও। তুমি একটা জিনিস দেখো, তুমি যে পয়েন্টটা ধরেছিলে সেই পয়েন্টটা ঠিক ধরেছিলে, কিন্তু তারপর আর গুলিও না, এটাকে একটা ব্যাটারি ভাবো, ঠিক আছে, এটাকে একটা ব্যাটারি ভাবো, সেই ব্যাটারিটা ডিসচার্জ হচ্ছে কোন পোলারিটিতে, এই পোলারিটিতে ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপটা আমার পজিটিভ পোলারিটিটা আগে করলে ভালো হতো, তো পজিটিভ পোলারিটিটা না করার জন্য এই জিনিসটা হলো, আমি বলে দিচ্ছি, আমি এটাকে দুটোকে এক জায়গায় নিয়ে আসি, দাঁড়াও। এবার দেখো কেস টু, যদি আমি পজিটিভ পোলারিটির কথা বলি, পজিটিভ পোলারিটিতে কি হচ্ছে দেখো, এই লোকেশনটায় কি হচ্ছে দেখো, তোমার এই যে ডায়োডটা, এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা অলরেডি চার্জ হয়ে বসে রয়েছে, আর এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে বসে আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, এই ক্যাপাসিটারটা চার্জ হয়ে বসে আছে, এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে বসে আছে ইন দ্য নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের সময় কি হলো, নেগেটিভ হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেলের সময় কি হলো, পজিটিভ হাফ সাইকেলের সময় দিস ডায়োড উইল বিহেভ অ্যাজ আ ওপেন সার্কিট। তার মানে কি হচ্ছে, ঘটনাটা কিরকম ঘটছে, এই সোর্স, এইদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এইখানে ক্যাপাসিটারটা
V1 ভোল্টে ভি ভোল্টে চার্জ হয়ে আছে উইথ পোলারিটি এদিকে প্লাস এদিকে মাইনাস, ঠিক আছে। এইবার এইখানে নিচে যে ডায়োডটা ছিল সেই ডায়োডটা তো রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তো রিভার্স বায়াসের জন্য আসতে এই ডায়োডটা রিভার্স বায়াসের জন্য আমরা এখানে বন্ধ করে রাখলাম, ঠিক আছে। রিভার্স বায়াসের জন্য 1 মিনিট, রিভার্স বায়াসের জন্য আমি এটাকে বন্ধ করে রাখছি। এইখানে একটা ডায়োড আছে, এইখানে একটা ডায়োড আছে, আর এইখানে যে ক্যাপাসিটারটা রয়েছে সেই ক্যাপাসিটারটা এইভাবে এক্সিস্ট করছে, ঠিক আছে, এইভাবে এক্সিস্ট করছে। আর তোমার এইখানে কি লাগানো আছে, এইখানে কিন্তু তোমার লোডটা লাগানো আছে, এদিকে লোডটা লাগানো আছে। এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো কি বলছি। তুমি যে ইনপুটে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছিলে সেটা ছিল ভি ভোল্ট, এইখানে ক্যাপাসিটারটা অলরেডি চার্জ হয়েছে কিসে, ভিতে চার্জ হয়েছে। তাহলে তুমি যদি এখন দেখো ফর দ্য পজিটিভ হাফ সাইকেল, তুমি এই পয়েন্টে কত ভোল্টেজ পাবে বলো দেখি। এইখানে ভোল্টই পাবো। এইখানে যে 2V পাবে, 2V। দেখো এইদিকে ভি ভোল্টেজ আছে, এইদিকে ভি ভোল্টেজ আছে, তার মানে এখানে কত ভোল্টেজ আসবে, 2V ভোল্টেজ আসবে, ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে ঘটনাটা দেখো, এইভাবে এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটা কিন্তু এইভাবে কাজ করছে, মানে এই সিচুয়েশনটাতে তুমি যদি দেখো এই ক্যাপাসিটারটা, এই যে তোমার সার্কিটটা রয়েছে, এই ক্যাপাসিটারটা কিন্তু এবার চার্জ হতে শুরু করবে, ঠিক আছে। এই পোলারিটিতে এই ক্যাপাসিটারটা কিন্তু এবার চার্জ হতে শুরু করবে, এবং লোডের অ্যাক্রসে তুমি যদি চেক করো, লোডের অ্যাক্রসে তুমি যদি চেক করো, লোডের অ্যাক্রসেও কিন্তু তুমি তখন 2V ভোল্টেজ পাবে। লোডের অ্যাক্রসে তুমি যদি চেক করো, লোডের অ্যাক্রসেও তুমি কিন্তু 2V ভোল্টেজ পাবে। তুমি ইনপুট কত দিয়েছো, ভি ভোল্টেজ, বাট আউটপুটে কত ভোল্টেজ পাচ্ছ, 2V ভোল্টেজ পাচ্ছ, ঠিক আছে। এইটাই হচ্ছে সার্কিট অপারেশন, এবং এইটার থ্রু দিয়ে তুমি বুঝতে পারছো যে কিভাবে এখানে আমরা 2V ভোল্টেজটাকে অ্যাটেন্ড করতে পারছি, ঠিক আছে, কিভাবে আমরা 2V ভোল্টেজটাকে অ্যাটেন্ড করতে পারছি। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আউটপুট টার্মিনালে 2V ভোল্টেজ নিয়ে আসা। আর তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারছো যে নেগেটিভ হাফ সাইকেলে এই দিকের ক্যাপাসিটারটা ভি ভোল্টেজে চার্জ হয়েছিল, আর এইখানে যে সোর্সটা ছিল সেটাও ভি ভোল্টেজে ছিল। এবার যখন পজিটিভ তাহলে এই ক্যাপাসিটারটা কত পাবো? টু বলো ভোল্ট আর কি এই ক্যাপাসিটার। এই 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 ক্যাপাসিটারটা টু হ্যাঁ ভোল্ট। এইবার শোনো, এই ক্যাপাসিটারটা যখন এবার যখন তুমি যখন এদিকে টু ভি ভোল্ট এলো, তখন এই ক্যাপাসিটারটাও কিন্তু 2V ভোল্টেই চার্জ হবে। এবার এই ক্যাপাসিটারটার যে পোলারিটিতে চার্জ হলো, দিস ইজ দিস পোলারিটি। এবার পরে যখন নেগেটিভ হাফ সাইকেলটা অকার করছে, এর পরের যে নেগেটিভ হাফ সাইকেলটা, সরি সরি দাঁড়াও এক মিনিট, এর পরের যে নেগেটিভ হাফ সাইকেলটা অকার করছে, দ্যাট ইজ দিস ওয়ান, এই যে নেগেটিভ হাফ সাইকেলটা অকার করছে, এই নেগেটিভ হাফ সাইকেলটাই কিন্তু অ্যাকচুয়ালি 2V ভোল্ট চলে আসছে। আর এইখানেও যে 2V ভোল্ট ছিল সেটা তো ঠিকই, কারণ ওয়েভটা তো কোনো না কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। সো ইন অলওয়েজ আমরা কি পাচ্ছি, ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল, যখন নেগেটিভ হাফ সাইকেল অকার করছে তখন এই ক্যাপাসিটারটা 2V ভোল্টে চার্জ হয়ে আছে, বাট দ্য পোলারিটি ইজ ইন দিস ডাইরেকশন, চার্জিং পোলারিটিটা এই ডাইরেকশনে। বাট যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলে চলে, বলো হ্যাঁ। বলছি স্যার, প্রথমে যখন পজিটিভ হাফ সাইকেলে যাচ্ছে হুম, তখন আমরা 2V পাবো না, তখন শুধু ভি পাবো। কারণ এইখানে যে ক্যাপাসিটরটা আছে হুম, এটা তো আগে থেকেই চার্জ হয়ে আছে, এটার জন্যই তো 2V পাচ্ছি নাকি? কোনটা বলো, এটা হচ্ছে C1, এটা C2, তুমি আইডেন্টিফাই করো কোনটার হ্যাঁ, কথা আমি বলছো সি বলো। আমি C1 এর কথা বলছি। তুমি ওটা C1 তো এর কথা নেগেটিভ বলছো। হাই সাইকেলের জন্য চার্জ হয়ে আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ধর আমি এই হ্যাঁ, C1 যে কারণ ক্যাপাসিটারটা আছে, প্রথম যখন পজিটিভটা যাবে। বলছি 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 ও- বলছি হ্যাঁ, হ্যাঁ। ধরো সি ওয়ান যে ক্যাপাসিটারটা রয়েছে তার মধ্যে তো কিছু পরিমাণ চার্জ থাকবে, সাপোজ যে 0.1 ভোল্ট ভি চার্জ হয়ে আছে, মানে ধরো এর 10 ভাগের 1 ভাগ চার্জ হয়ে আছে, ঠিক আছে। তো প্রথম হাফ সাইকেলটা তো বেরিয়ে যাবে, প্রথম হাফ সাইকেলটা তো কোনো প্রবলেম নেই, প্রথম হাফ সাইকেলটা তুমি এখানে 2V ভোল্টেজ পাবে না, 2V থেকে একটু কম ভোল্টেজ পাবে, কারণ ক্যাপাসিটারের মধ্যে কিছু পরিমাণ ইনিশিয়ালি চার্জ থাকবে, আর এই ভি ভোল্টেজটার জন্য কিছু পরিমাণ এখানে ভোল্টেজ তুমি পাবে। এটা একদম ইনিশিয়াল, একদম বিগিনিং এ যদি পজিটিভ হাফ সাইকেল অকার করে তাহলে। কিন্তু তার পর মুহূর্তে হুম, নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে, আর সেই পর মুহূর্তের হ্যাঁ, হ্যাঁ। নেগেটিভ হাফ সাইকেলে এই ভোল্টেজ এই ক্যাপাসিটারটা কিন্তু ভি ভোল্টেজে চার্জ হয়ে যাবে। হুম, আর তার পর মুহূর্তে যখন আবার পজিটিভ হাফ সাইকেল অকার করবে, তখন কিন্তু এইদিকে যে C2টা রয়েছে সেই C2টা কিন্তু এগেন 2V ভোল্টে চার্জ হয়ে যাবে, ঠিক আছে।
মানে আমি যদি একদম ইনিশিয়াল চার্জিং এর স্টেটের কথা ভাবি, যদি একদম ইনিশিয়ালটা পজিটিভ দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু আমি এখানে 2V ভোল্ট পাবো না, 2V থেকে একটু কম পাবো ফর হ্যাঁ দ্য আমি ফার্স্ট ওটাই সাইকেল। বলছিলাম। ফর দ্য ফার্স্ট সাইকেল, ঠিক আছে, ফর দ্য ফার্স্ট সাইকেল। কিন্তু তারপর থেকে হবে না, কিন্তু তারপর থেকে কিন্তু এটা অন্য ঘটনা ঘটবে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে এইখানে পারছি। এইখানে এইখানে কিন্তু সন্দীপ একটা খুব ভালো পয়েন্ট বলেছিল, যেটা আমারও খেয়াল করা ছিল না। কারণ অ্যাকচুয়ালি পজিটিভটা আগে বলা উচিত, বা নেগেটিভ, যাই হোক যে কোনো একটা বললি হলো, তোর ওয়েভ নেচারটা বুঝতে পারলি হলো। এইখানে যে পজিটিভ সাইনটা আমরা এদিকে করতে পারলাম, তার কারণ হচ্ছে কি ইনিশিয়াল ক্যাপাসিটরের চার্জিং পোলারিটিটা কিন্তু এদিকটা পজিটিভ ছিল, ঠিক আছে। তো C2 ক্যাপাসিটরটা যখন ডিসচার্জ হবে, তখন কিন্তু তার পোলারিটি রিভার্সাল হয়ে এই দিক দিয়ে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, আর কি কিছু না। হ্যালো স্যার। হুম। তো এইটাই হচ্ছে তোমার সার্কিট অপারেশন স্যার হিসেবে। বলো বলো। স্যার ওই জায়গাটা আমি না মানে একটু গুলিয়ে ফেলছি হয়তো। হুম মানে ডিসচার্জের আমি জানি যে মানে রেজিস্ট্যান্স যদি ধরি, হুম রেজিস্ট্যান্স বা মানে যেটাই ডিসচার্জ করুক, হুম রেজিস্ট্যান্সের মধ্যে যখন ঢুকছে তার পোলারিটি হচ্ছে প্লাস টু মাইনাস, হুম প্লাস টু মাইনাস। প্লাস এবার টু ওই মাইনাস। রেজিস্ট্যান্সটা দিয়ে, হ্যাঁ ওই রেজিস্ট্যান্সটা দিয়ে যখন বেরোচ্ছে, তখন তো ওটা মানে ওই প্লাস টু মাইনাস দিয়ে বেরোবে। দেখো, প্রথম কথা তোমায় বলি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্লাস মাইনাস ধরবে না। রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস ধরার তোমার কোনো দরকার নেই, 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে তুমি বলতে পারো যে হ্যাঁ এদিকে হায়ার পোলারিটি আসছে, এদিকে লোয়ার পোলারিটি আসছে, সেটা স্বাভাবিক, কারণ এদিকে পজিটিভ পোলারিটি আছে, তো রেজিস্ট্যান্স তো তাকে অপোজ করবে, ওই জন্য এখানে পজিটিভ, এদিকে নেগেটিভ আসবে। তারপরে বলো তোমার পয়েন্ট কি আছে। আমি বলছি যে এই যে ক্যাপাসিটারের যে পোলারিটিটা চেঞ্জ হচ্ছে, হুম। ক্যাপাসিটার পোলারিটি চেঞ্জ হচ্ছে, কিন্তু ওর ডিরেকশন তো ও একই দিকে থাকছে ডিসচার্জের সময়। কার ডাইরেকশন, কারেন্টের না ভোল্টেজের? কারেন্টের ডাইরেকশন। না, দেখো, ক্যাপাসিটার যদি ডিসচার্জ করে, ডিসচার্জ কোন দিক থেকে কোন দিকে করবে? প্লাস টু মাইনাস করবে তো, মাইনাস টু প্লাস থ্রি করবে। হুম হুম। ক্যাপাসিটার দেখো, যখনই ডিসচার্জ, যখনই বলো ডিসচার্জ মানে কি, ডিসচার্জ মানে হচ্ছে ধরো এনার্জিটাকে রিলিজ করবে। তো যেদিকে হ্যাঁ। হায়ার এনার্জি আছে সেই দিক থেকে না নেগেটিভ এনার্জি, মানে লোয়ার এনার্জি থেকে রিলিজ হয় পয়েন্টটা। হুম ভালো হুম। করে বোঝো, মানে একটা ব্যাটারি, তুমি এটাকে ব্যাটারি ভাবো, একটা সিম্পল ব্যাটারি ভাবো। ব্যাটারি তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্টের ফ্লো হবে, এনার্জি ট্রান্সফারটা ফ্রম পজিটিভ ডাইরেকশন টু নেগেটিভ ডাইরেকশন হবে। তো ক্যাপাসিটারটা ডিসচার্জ কোন দিক থেকে কোন দিকে হবে? যেদিকে পজিটিভ পোলারিটি আছে সেদিক থেকে নেগেটিভ পোলারিটির দিকে হবে। এই সিচুয়েশনটা কিন্তু অন্য, ভালো করে মাইন্ডেড, এই সিচুয়েশনটা কিন্তু অন্য। এই সিচুয়েশনে কিন্তু ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, এই সিচুয়েশনে কিন্তু ক্যাপাসিটারের দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, এই দিকে কারেন্ট আসছে, কিন্তু এই দিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু খুব ভালো করে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে, জায়গাটা খুব ভালো করে বুঝবে। এই কন্ডিশনে কিন্তু ক্যাপাসিটার ডিসচার্জ হচ্ছে না, এই ক্যাপাসিটার কিন্তু ক্যাপাসিটার চার্জ হচ্ছে, ঠিক আছে। এই কন্ডিশনটা কি হচ্ছে আমি লিখে দিচ্ছি। 1 নম্বর, ক্যাপাসিটার C1 ডিসচার্জেস অ্যান্ড 2 নম্বর হচ্ছে ক্যাপাসিটার C2 চার্জেস, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। স্যার একটা পেজ নিন স্যার, পরে হুম। একটা পেজ নিন। না, এটা তোমাদের হয়ে গেছে, দেখো এটা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, আমি একটা মানে বলবো আর কি ওইটার আর জন্য। এটা বলবে, আচ্ছা বলো হ্যাঁ বলো। স্যার হচ্ছে ধরুন আপনার একটা ভোল্টেজ সোর্স আছে, হুম আর তার সাথে একটা ইন্ডাক্টর সিরিজের সাথে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে। হুম এবার ধরুন ইন্ডাক্টরটা সিরিজে রয়েছে, মানে আমি যখন ভোল্টেজ সোর্সটা দিলাম তখন সে চার্জ নিলে হচ্ছে প্লাস টু মাইনাসে ইন্ডাক্টরটা। ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে, ঠিক আছে, এদিক থেকে এদিকে চার্জ হচ্ছে। হ্যাঁ, হুম। ইন্ডাক্টরটা প্লাস টু মাইনাসে চার্জ হলো। এবার যখন আমি সার্কিটটা অফ করে দিলাম, মানে ভোল্টেজ সোর্সটা কেটে দিলাম। তুমি হ্যাঁ। ভোল্টেজ সোর্স কেটে দিলে। হ্যাঁ, তাহলে এবার সে যখন তার সামনে যে লোডটা রয়েছে সেই লোডটায় হুম। যে মানে তার যে যে এনার্জিটা স্টোর করে রেখেছিল সেই এনার্জিটা তো তাকে পাঠাবে, সে তো সার্কিটটা বন্ধ রাখবে না। সার্কিটটা বন্ধ রাখবে না, সার্কিটটা পাঠাবে। হ্যাঁ, সে তো তার যেহেতু সে চার্জ
হয়ে রয়েছে থাকে সেটা হয়তো হ্যাঁ, পাঠাবে। সেই কন্ডিশনে এবার তাহলে যখন এদিকে পোলারিটি রিভার্সাল হয়ে এদিক থেকে কারেন্টের ফ্লো মেনটেন হবে। দেখো ইন্ডাক্টরের কেসটা হচ্ছে কি, ইন্ডাক্টর মেনটেন্স কারেন্ট, এটা মনে রাখবে, হ্যাঁ হ্যাঁ মেনটেন্স কারেন্ট। তাহলে এই কথাটার মানে হচ্ছে কি, এই সার্কিটে যখন সোর্সটা লাগানো ছিল এই দিক থেকে এদিকে কারেন্টের ফ্লো হচ্ছিল। ইন্ডাক্টরের হুম টেন্ডেন্সি কি থাকবে, যখন সোর্সটা সরে যাবে সেই ডাইরেকশনে যাতে কারেন্টের মেনটেনেন্সটা বজায় থাকে। আচ্ছা আচ্ছা, মানে ক্যাপাসিটারের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। শোনো আবার বলছি তো, আমি বলছি সেম জিনিসটা যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, ক্যাপাসিটার হ্যাঁ মেনটেন্স ভোল্টেজ, হুম, ক্যাপাসিটার ক্যাপাসিটার মেনটেন ভোল্টেজ। মেনটেন্স ভোল্টেজ নট কারেন্ট। হ্যাঁ, যে কারেন্ট না, যে ভোল্টেজ। পোলারিটির ভোল্টেজ রয়েছে সেই পোলারিটির ভোল্টেজটাকে মেনটেন করবে, কারেন্টটাকে নয় কিন্তু। হুম ভালো হুম ভালো করে বোঝো, ঠিক আছে? তো হুম সেই জন্যই দেখো ধরো এইদিকে যখন ডিসচার্জ আসছে, যখন ডিসচার্জের পাথটা তৈরি হচ্ছে, সেই ডিসচার্জিং কন্ডিশনে ও কিন্তু এদিক থেকে এদিকে কারেন্টের ফ্লো করছে, ঠিক আছে? কিন্তু হুম তোমার যদি ইয়ের কথা আমি তোমায় বলি, আচ্ছা এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। ক্যাপাসিটার মেনটেন্স ভোল্টেজ, দাঁড়াও এক মিনিট। ক্যাপাসিটর তো মেনটেন করে ভোল্টেজ, অসুবিধা কিছু নেই। হ্যাঁ বলো কি আছে? তো এইখানেও দেখো সেম জিনিসটা ঘটছে কিন্তু, ঠিক আছে? এখানেও কিন্তু, আচ্ছা আমি এখানে দেখো, এখানে এখানে এই জন্য আমি প্লাস মাইনাসটা করতে চাই না আগে। এই প্লাস মাইনাস করলে না বড্ড গন্ডগোল হয়। দেখো দেখো তোমরা একটা মানে মানে আমি প্রথমে ঠিকই করছিলাম, গন্ডগোলটা কোথায় হয়েছে, একটা গন্ডগোল হয়েছে, ঠিক আছে? গন্ডগোলটা কিছুই নয়, গন্ডগোলটা আমি প্রথমেই ঠিক করেছিলাম, গন্ডগোলটা অন্য জায়গায় হয়েছে। এইটাই হচ্ছে গন্ডগোলটা, ঠিক আছে? আবার আমি বলছি, আবার আমি প্রসেসটা বলছি, তোমরা চিন্তা করো না। এইটা হচ্ছে কারেক্ট পোলারিটি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি তোমাদের, দেখো। হ্যাঁ দেখো, একটা জিনিস তোমাদের বলি, ধরো ভালো করে বুঝবে কি বলছি, হ্যাঁ? এটাতে কোনো অসুবিধা নেই। ধরো এইখানে একটা, ফর এক্সাম্পল আমি সার্কিটটা আরেকবার ড্র করছি। এদিকে একটা ক্যাপাসিটার ছিল, এখানে একটা ডায়োড ছিল, এখানে একটা ক্যাপাসিটার ছিল, ঠিক আছে? এবার এইখানে একটা ডায়োড লাগিয়েছিলাম, ঠিক আছে? ভালো করে দেখো, ধরো এইখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স আছে, এইখানে তোমার একটা তুমি এসি সোর্স লাগিয়েছো, এইখানে তুমি আউটপুট নিচ্ছ, সাপোজ একটা লোডের অ্যাক্রসে, ঠিক আছে? মানে কিছু নয়, দুজনের এটা মিক্স হয়ে গেছিল, মানে আমিও একটু কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে, তুমি যখন এখানে পজিটিভ হাফ সাইকেলের কথা যদি ভাবো, ফরসে পজিটিভ হাফ সাইকেলের কথা তুমি যদি ভাবো, তাহলে এটা যদি পজিটিভ হয়, তো পজিটিভ হাফ সাইকেলের জন্য কারেন্টের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে? এদিক থেকে এদিকে হবে। ধরো এদিক থেকে যাচ্ছে, এদিক দিয়ে যা গেল, হুম এদিকে এলো, আর একটা এদিকে গেল, ঠিক আছে? সো পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি দেখি, এই ক্যাপাসিটারটা চার্জ হলো কিছু একটা ভোল্টেজে, ঠিক আছে? কিছু একটা হ্যালো। ভোল্টেজ, আমি জানি না। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য, ভালো করে বুঝবে, পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ক্যাপাসিটারটা চার্জ হলো কিছু একটা ভোল্টেজের জন্য। ধরো এখানে যদি ভি ভোল্টেজ থাকে, আর এখানে যদি সাপোজ কিছু একটা ভোল্টেজ থাকে, সাপোজ ধরো এটা ভি ওয়ান রয়েছে, এটা ভি টু রয়েছে, তো এইটা যে চার্জ হচ্ছে, দিস ইজ চার্জিং এট ভি ওয়ান প্লাস ভি টু, দিস ইজ কেস ওয়ান।
ঠিক আছে। এইবার যখন আমি নেগেটিভ হাফ সাইকেলের কথা বলবো, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে ভালো করে দেখো। নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ক্যাপাসিটরটা এরকম রইলো, এই ডায়োডটা এইদিকে অন হয়ে রইলো, আর এই দিকে যে ডায়োডটা সেটা সুইচ অফ হয়ে গেল। আর এইখানে যেটা 2 ভোল্টেজ ছিল, এখানে যেটা 2 ভোল্ট যে পোলারিটিতে V1 প্লাস V2 তে চার্জ হয়েছিল, এটা কিন্তু সেই V1 প্লাস V2 তেই পড়ে রইলো, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেল। ঠিক আছে, এইবার দেখো ঘটনাটা কি হলো। এইখানে যে সিম্বল অফ কানেকশনটা দেখিয়েছি, দিস ইজ ফর দ্য পজিটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে ঘটনাটা, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এদিকটা পজিটিভ হচ্ছে, এদিকটা নেগেটিভ হচ্ছে, এদিক থেকে এদিকে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, মানে এই C1 ক্যাপাসিটরটা বা এই ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। কত ভোল্টেজ অবধি চার্জ হচ্ছে, এখানে যদি V ভোল্টেজ থাকে, V1 ভোল্টেজ থাকে, তাহলে এখানে V1 ভোল্টেজ অবধি চার্জ হলো। ঠিক আছে, আর এই দিকে যে ক্যাপাসিটরটা ছিল, সেই ক্যাপাসিটরটা এই দিক বরাবরই ডিসচার্জ হবে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে ভালো করে বোঝো, আমি এইমাত্র বললাম যে ক্যাপাসিটর মেনটেন্স ভোল্টেজ, মানে কি এইখানে যে টার্মিনালে ভোল্টেজটা অ্যাপিয়ার করছিল এই পজিটিভ হাফ সাইকেলে, সেটা হচ্ছে এখানে যে ভোল্টেজটা ছিল ফর দ্য পজিটিভ হাফ সাইকেল, দ্যাট ইজ V1 প্লাস V2। এবার যখন নেগেটিভ হাফ সাইকেল এলো তখন এখানটা কেটে গেল, তাহলে এখানটা যদি কেটে যায়, কেটে যাওয়ার পরও ক্যাপাসিটর কি চেষ্টা করবে, এখানে V1 প্লাস V2 ভোল্টেজ থাকুক। ঠিক আছে, ইট উইল ট্রাই টু মেনটেন দ্য ভোল্টেজ, এখানে সেই ভোল্টেজটা মেনটেন করবে এবং ক্যাপাসিটরটা এদিক থেকে এদিকে ডিসচার্জ হবে। ঠিক আছে, এবার তুমি যদি নেক্সট পজিটিভ হাফ সাইকেলের কথা বলো, এটা ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল, এটা নেক্সট, এটা হচ্ছে তারপরেরটা। তারপরের পজিটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটেছে, এইদিকে একটা সোর্স আছে, দ্যাট ইজ V1, এইদিকে যে ক্যাপাসিটরটা C1 ছিল, দ্যাট ইজ চার্জ অ্যাট V1, এদিকে তোমার পজিটিভ পোলারিটি, এদিকে তোমার নেগেটিভ পোলারিটি, এদিকে চার্জ অ্যাট V1। এবার তুমি এইদিকে যে ডায়োডটা কানেকশন করেছো, দ্যাট ইজ অফ নো ইউজ বিকজ রিভার্স বায়াসের জন্য এখানে একটা ডায়োড আছে, আর এখানে একটা ডিসচার্জ ক্যাপাসিটর পড়ে আছে, এখানে একটা ডিসচার্জ ক্যাপাসিটর পড়ে আছে, এর মধ্যে কোনো ভোল্টেজ নেই এক কথায় বলতে পারো, আর এইখানে তোমার লোড আছে। ঠিক আছে, এই কন্ডিশনে এখানেও V1 ভোল্টেজ আছে, এখানেও V1 ভোল্টেজ আছে, তার মানে এইখানে যে ভোল্টেজটা আসবে দ্যাট ইজ 2V1, তার মানে এই ক্যাপাসিটরটা আবার চার্জ হতে শুরু করবে, কত দূর অবধি চার্জ হবে, আপ টু 2V1 পর্যন্ত। আর এই দিক দিয়ে কারেন্টের ডাইরেকশনটা মেনটেন থাকবে, এদিকে 2V ভোল্টেজ পাবো আমরা। তার মানে যদি আমি পজিটিভ হাফ সাইকেলের কথা বলি, একদম ফার্স্ট ইনস্ট্যান্সে V1 প্লাস V2 একটা অন্য ভোল্টেজ পেলাম, বাট একদম ফার্স্ট ইনস্ট্যান্টে V1 প্লাস V2 একটা ভোল্টেজ পেলাম এখানে সাপোজ, বাট তারপর থেকে কিন্তু 2V করে ভোল্টেজ পেতে শুরু করলাম। ঠিক আছে, তারপর থেকে কিন্তু 2V করে ভোল্টেজ পেতে শুরু করলাম। এই লাইনটা মনে রাখবে, ঠিক আছে, এই দুটো জিনিসকে কনফিউজ করবে না একদম। ঠিক আছে, এই দুটো জিনিসকে একদম কনফিউজ করবে না, মানে গোলাবে না জিনিসটাকে। ঠিক আছে, মনে রাখবে যে ইন্ডাক্টর অলওয়েজ মেনটেন কারেন্ট আর ক্যাপাসিটর অলওয়েজ মেনটেন্স ভোল্টেজ। মানে এই সার্কিটে এইখানে যে আউটপুট পোর্টটা আছে, এই আউটপুট পোর্টে কত ভোল্টেজ আছে বলো, কত লেখা আছে এখানে, V1 প্লাস V2। V1 প্লাস V2। তো যখন ক্যাপাসিটরটা যখন এখানে যখন রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, যখন এই ডায়োডটা খুলে যাচ্ছে, ক্যাপাসিটর কিন্তু এখানে সেই V1 প্লাস V2টাকে মেনটেন করার চেষ্টা করবে, তার মানে তার পোলারিটি রিভার্সাল কিন্তু হবে না। ঠিক আছে, তার পোলারিটি রিভার্সাল হবে না, কারণ ক্যাপাসিটরের মেন পারপাস হচ্ছে তোমার ভোল্টেজের পোলারিটিটাকে মেনটেন করা। পোলারিটি রিভার্সাল তখন হয় যখন তোমার কারেন্টকে মেনটেন করতে হয়। ঠিক আছে, মানে ধরো এই দিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে, এদিক থেকে এদিকে যদি কারেন্ট যায়, তাহলে আমাকে একটা ব্যাটারিকে এইভাবে লাগাতে হয়, তবে এদিক থেকে এদিকে কারেন্ট যাবে। এবার যদি একটা কোনো সোর্স মানে ডিভাইস থাকে, যেটা ধরো ইন্ডাক্টর, সে যদি এদিক থেকে এদিকে চার্জ ধরে রাখে, যখন সে ডিসচার্জ হবে, ডিসচার্জিং টাইমে সে কিন্তু তার পোলারিটিটা রিভার্স করে। কেন করে, তার কারণ হচ্ছে সে কারেন্টটাকে মেনটেন করতে চায়, ভোল্টেজটাকে নয়। দুটো কনসেপ্ট পুরোপুরি আলাদা। ঠিক আছে, তো এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, ভোল্টেজের পোলারিটির যে চেঞ্জ, সেটা কিন্তু ক্যাপাসিটারে হবে না, কারণ ক্যাপাসিটারটা চেষ্টা করবে সবসময় কি, এইখানে যে ভোল্টেজটা আছে সেটাকে মেনটেন করা। ওই জন্য আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম অনেকবার যে ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের মধ্যে এই বেসিক ডিফারেন্সটা খেয়াল রাখবে, একটা কারেন্ট মেনটেন করে, একটা ভোল্টেজকে মেনটেন করে। ঠিক আছে, দেখো আশা করি এখন ক্লিয়ার হয়েছে, এখন আর অতটা ঝঞ্ঝাট আচ্ছা নেই। আচ্ছা, মানে আমি যেটা বলছিলাম ওটা শুধু ইন্ডাক্টর ক্ষেত্রেই হবে, আর ভোল্টেজের পোলারিটি হ্যাঁ, কখনো চেঞ্জ হয় তুমি না তুমি ক্যাপাসিটরে। তুমি তুমি দুটোকে মিক্স করে ফেলেছো, তুমি দুটো কনসেপ্টকে মিক্স করে হুম ফেলেছো। হুম। ঠিক আছে, মিক্স করবে না কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই, এগুলো এটা তোমার কোনো দোষ নেই, আমিও দেখছিলে কনফিউজ হয়ে গেছিলাম। তার কারণটা হচ্ছে
এখানে মিক্স করবে না ব্যাপারটাকে। তার কারণ হচ্ছে এই এই সেন্টেন্স দুটো মনে রাখবে সবসময়, কারণ বিভিন্ন কনসেপ্ট দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস চলে না। পার্টিকুলার একটা ডিভাইস, এই ক্যাপাসিটার যদি হয়, তার একটা পার্টিকুলার প্রিন্সিপাল অফ অপারেশন আছে, একটা পার্টিকুলার ওয়ে অফ চার্জিং আছে, পার্টিকুলার ওয়ে অফ ডিসচার্জিং আছে। সিমিলারলি যদি আমি একটা ইন্ডাক্টরের কথা বলি, ইন্ডাক্টরের ক্ষেত্রেও একটা পার্টিকুলার ওয়ে অফ চার্জিং আছে, একটা পার্টিকুলার ওয়ে অফ ডিসচার্জিং আছে। ওদের কাজটা কিন্তু আলাদা আলাদা। যদি তুমি কাজটা ঠিকভাবে বোঝো, তাহলে সার্কিট অপারেশনটা অটোমেটিক বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। ঠিক আছে, এটা একটা ফান্ডামেন্টাল পয়েন্ট, কিন্তু এটা কিন্তু ভুলো না। ঠিক আছে, এইটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন। আমি যদি এখানে যেটা দিয়েছিলাম, ঠিক আছে, এইখানে যে কারেন্টের পোলারিটিটা আমি ফার্স্টে ড্র করেছিলাম, দ্যাট ওয়াজ রং পোলারিটি মার্ক। এখন আমি ঠিক করে দিয়েছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। ঠিক আছে, দেখো আমি তাহলে নেক্সট টপিকে এগোচ্ছি। এখানে কোনো অসুবিধা নেই আশা করি। না। হ্যাঁ চলো, নেক্সট হচ্ছে, দেখো নেক্সট আমরা পড়বো হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ ডায়োড। জেনার ডায়োডের সিম্বলটা কিরকম হয়? একটা জেড লেখা থাকে, তাই না? এরকম হয়। দিস ইজ আ জেনার ডায়োড রিপ্রেজেন্টেশন। এবার জেনার ডায়োডকে আমরা জেনার ডায়োডের একটা যদি আমি ডেফিনিশন লিখতে চাই, ডেফিনিশন কি হবে? এটা হচ্ছে এমন একটা ডায়োড যেটা তোমার রিভার্স ব্রেকডাউনে কাজ করে। রিভার্স ব্রেকডাউনে কাজ করে মানে এটাকে আমরা রিভার্স ডাইরেকশনেই কাজ করাই। তার মানে হচ্ছে ধরো এটা যদি ভিআই ক্যারেক্টারিস্টিক্স প্লট করি, এদিকে যদি ভোল্টেজ থাকে, এদিকে যদি কারেন্ট থাকে, ঠিক আছে, দিস ইজ ফরওয়ার্ড ভোল্টেজ, দিস ইজ ফরওয়ার্ড কারেন্ট সাপোজ সে। তো আমরা ক্যারেক্টারিস্টিক্স কিরকম দেখেছিলাম? একটা এদিক থেকে এদিকে এরকম ছিল, আর একটা এরকম ভাবে এরকম ছিল, তাই না? দেখো তোমাদের এই ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ স্যার। ইকুয়েশনটা সেই দেখিয়েছিলাম। তো জেনার ডায়োডকে আমরা বেসিক্যালি কাজ করাই হচ্ছে এই রিজিয়নটাতে। ঠিক আছে, এই রিজিয়নটাতে, এইদিকে নয় কিন্তু, নেগেটিভ মানে ব্রেকডাউন রিজিয়নে কিন্তু আমরা জেনার ডায়োডকে কাজ করিয়ে থাকি। ঠিক আছে, তো এই জেনার ডায়োড কি লিখবো? এ প্রপারলি ডোপড, a properly doped diode, a properly doped diode which has sharp breakdown voltage, which has sharp breakdown voltage। ঠিক আছে, শার্প ব্রেকডাউন ভোল্টেজ মানে হচ্ছে এইখানে। দেখো পুরো স্ট্রেট লাইন আমি একটা ড্র করেছি, তো এই স্ট্রেট লাইনটাই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সেটাকে। তো আর কি কি পয়েন্ট আছে বলো, যদি কোনো পয়েন্ট তোমাদের জানা থাকে। জেনার ডায়োডকে সবসময় রিভার্স বায়াসে কানেকশন করা হয়। জেনার ডায়োড ইজ অলওয়েজ কানেক্টেড ইন রিভার্স বায়াস। সবসময় তাকে কিসে কানেকশন করা হয়? রিভার্স বায়াসে কানেকশন করা হয়। ঠিক আছে, যে ভোল্টেজে ব্রেকডাউনটা হলো, এই ভোল্টেজে ব্রেকডাউনটা হলো, এটাকে বলে জেনার ভোল্টেজ। দ্য ভোল্টেজ at which breakdown occurs is called as Zener voltage। Zener voltage। ঠিক আছে, তো এটা হলো 3 নম্বর পয়েন্ট। আর কিছু যদি জানা থাকে? আর কিছু পয়েন্ট তোমাদের যদি জানা থাকে বলতে পারো। ঠিক আছে, তো জেনার ডায়োডের ক্ষেত্রে বেসিক যে অপারেশনটা আমি বললাম, জেনার ডায়োডকে সবসময় রিভার্স বায়াসে কানেকশন করা হয়। তার মানে তুমি কি বলতে পারো? এই ডায়োডটার কিন্তু ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা সেম অ্যাজ তোমার নর্মাল ডায়োড। নর্মাল ডায়োডে যেরকম ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে, ভিএফ আইএফ ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে, তো নর্মাল ডায়োডের মতোই কিন্তু এর ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা হয়। বাট রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু শার্প হয়। মানে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে তুমি যদি একটা নর্মাল ডায়োড নাও, একটা নর্মাল পিএন ডায়োড নাও, সেই ক্ষেত্রে হয়তো তুমি এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পাবে, তুমি এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পেলে।
বাট এই শার্প ব্রেকডাউনটা পেলি না। দিস ইজ ফর নর্মাল ডায়োড, সাপোজ সে নর্মাল ডায়োড, নর্মাল ডায়োড। দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। তো দিস ইজ বলছি বেসিক। জেনারেল ডায়োডে ব্রেকডাউন ভোল্টেজটাকে কাজে লাগানো হয় তাই তো? এক্স্যাক্টলি। আর স্যার তাহলে স্যার এটা আলাদাভাবে কম্পোজিশনও তো করা হয় এমনি হ্যাঁ ডায়োডের থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কারণ প্রপার, ওই না যে হলে তো বললাম এটা ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাবে, কিন্তু এটাকে প্রপারলি ডোপ করা হয়, ওই জন্য ডোপিংটা ঠিকঠাক ভাবে করা হয় আর কি। এই যে বললাম না প্রপারলি ডোপ, হুম হুম। ডোপিংটাকে এখানে সব থেকে বেশি খেয়াল রাখা হয় আর কি। 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারলাম না। 3 নম্বর পয়েন্টটা এখানে যেটা লিখেছি হুম। আমি, 3 নম্বর পয়েন্টে যেটা লিখেছি সেটা হচ্ছে যে যে ভোল্টেজে ব্রেকডাউনটা হয়, মানে এই ভোল্টেজটা সাপোজ ধরো ব্রেকডাউন হচ্ছে, এই রিভার্স ভোল্টেজে ব্রেকডাউনটা হচ্ছে, সেটাকে জেনার ভোল্টেজ বলে। মানে ব্রেকডাউন ভোল্টেজটাই জেনার ভোল্টেজ। জেনার ভোল্টেজ একটা নাম দেওয়া হয়েছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি বলো দেখি, বলতে পারবে? জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন জানার কথা। জেনার ডায়োডকে আমরা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ইউজ করি। ভোল্টেজ স্টেবিলাইজার তোমাদের এক্সপেরিমেন্টে দেখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ এই স্যার, রিপিলটা দূর করে। এই রিপিল নয় রে, ধর ভুলে গেছি সব, মনে করে দেখ আমি একটা হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, হ্যালো মনে পড়েছে, আপনার ভোল্টেজটা করছিল, কম বেশি আসছিল। ভোল্টেজ বলো 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 না, ভোল্টেজ বলো। রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হতো। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তার মানে ধরো এখানে যদি একটা ভোল্টেজ থাকে, ধরো সাপোজ এখানে একটা সোর্স আছে ফরসে, আমি যদি এখানে একটা কোন একটা ভোল্টেজ নিয়ে নি, সাপোজ ভি। এবার তুমি ধরো এখানটা লোড লাগিয়েছো, এবার তুমি এখানে চাইছো যে এরকম একটা জেনার লাগানো আছে। এটা সুবিধাটা কি হয়েছিল, কেটে গেল নাকি? এই তো দেখা যাচ্ছে তো, ঠিক আছে। যদি তুমি দেখো তাহলে কি হবে, এইখানে যে ভোল্টেজটা থাকবে, জেনারের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে, যেমন আমার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তোমরা মনে আছে হয়তো, এখানে আমি 5 ভোল্টের জেনার ইউজ করেছিলাম, ঠিক আছে। তো 5 ভোল্টের জেনার ইউজ করার জন্য কি হয়েছিল, এইখানে যে টার্মিনালে ভোল্টেজটা ছিল দ্যাট ইজ গেটিং ফিক্সড এট 5 ভোল্টস। মানে এখানে ভোল্টেজের কোনো চেঞ্জ কিন্তু হবে না, ঠিক আছে, যতই কারেন্ট ফ্লো করুক, ঠিক আছে। কারেন্টের ফ্লো যাই হোক, এদিকে যা খুশি কারেন্টের ফ্লো হতে পারে, বাট দ্য টার্মিনাল ভোল্টেজ উইল রিমেন দ্য সেম, টার্মিনাল ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। তো এই জন্যই এটাকে আমরা ভোল্টেজ স্টেবিলাইজার বলে থাকি। কারেন্ট মে ভ্যারি বাট দ্য ভোল্টেজ উইল রিমেন দ্য সেম, ঠিক আছে। কারেন্ট মে ভ্যারি ভ্যারি but the voltage will remain the same, but the voltage will remain the same, remain the same। তো আমরা বেসিক্যালি কি করব, এই জেনার ডায়োডের উপর কিছু প্রবলেম করব, ঠিক আছে। জেনার ডায়োড থেকে একটা প্রবলেম করলে তোমাদের ডাউট অনেকটা ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল আমি একটা কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে। দেখো কোশ্চেনটা আমি এখানে লিখছি। সাপোজ ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স নেওয়া আছে। এখানে সাপোজ একটা ডায়োড, জেনার ডায়োড আমি ব্যবহার করেছি, ধরে নাও সাপোজ সে দিস ইজ 100 ভোল্টস, ঠিক আছে। আর এখানে ধরে নাও তুমি এখানে একটা কত বলবো, সাপোজ ধরো 200 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স লাগিয়েছো, প্লাস মাইনাস ডিসি ভোল্টেজ দিয়েছো। এটা ধরো 200 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিয়েছো, ঠিক আছে? এবার ধরো তোমার এখানে একটা তুমি রেজিস্ট্যান্স, একটা লোড লাগিয়েছো, সাপোজ সে 20 কিলো ওহমের একটা লোড তুমি এখানে ইউজ করেছো, ঠিক আছে। তো এখানে তোমাকে কি কোশ্চেনে জিজ্ঞেস করেছে, তোমাকে 1 নম্বর জিজ্ঞেস করতে পারে যে এখানে আউটপুট ভোল্টেজ কত হবে, ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ, দ্য আউটপুট ভোল্টেজ, ঠিক আছে, দ্যাট ইজ V0 ইকুয়াল টু কত হবে জিজ্ঞেস করছে। 2 নম্বর জিজ্ঞেস করতে পারে দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য সিরিজ রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 10 কিলো ওহম সিরিজ রেজিস্ট্যান্স কত হবে সেটা বার করতে বললো, ঠিক আছে, এটা বার করতে বলতে পারে। আর একটা বার করতে বলতে পারে হোয়াট ইজ দ্য কারেন্ট
the current through the Zener, current through the Zener, through the Zener IZ, এইখান দিয়ে কত যাবে কারেন্ট, ঠিক আছে, সেই কারেন্ট থ্রু দ্য জেনারটা কত হবে সেটা বার করতে বলতে পারে, ঠিক আছে। দাও করার চেষ্টা করো দেখি, ট্রাই করো দেখি কি করে করবে। এরকম কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু থাকবে। বলো কি করে কি করবো। প্রথমত বলো আউটপুট ভোল্টেজ কত হবে, আমি কি একাই? 200ই থাকবে। হ্যাঁ, আউটপুট ভোল্টেজ কত হবে? V0 200। V0 হবে 200 ভোল্ট। আর কেউ? এটা কে বললো? সন্দীপ বললো। আউটপুট ভোল্টেজ কত হবে বলো। সামনে থাকলে না পাথর ছুঁড়ে মারতাম পুরো একদম। এইমাত্র কি আপনি তো বললাম? বললেন ভোল্টেজটা মেনটেন করতে। আউটপুট আমি কি বললাম এইমাত্র বলো, এইমাত্র কি বললাম? এখানে এক্সাম্পলটা কি দিলাম দেখো তো ঠিক করে। স্যার 100 ভোল্ট হবে। হ্যাঁ, জেনারের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে, সাপোজ ধরো জেনারের অ্যাক্রসে 100 ভোল্ট আছে, তো আউটপুটেও তো সেই ভোল্টেজটাই থাকবে। ও আচ্ছা আচ্ছা, এটা জেনারের বলেছেন, আমার জেনারের কেটে গেছিল তখন। ও আচ্ছা, কেটে গেছিল, ঠিক আছে, অসুবিধা নেই। তো আউটপুটের ভোল্টেজটা কিন্তু তোমার V0ই হবে, ঠিক আছে, 100 ভোল্ট হবে। এটা কিন্তু মনে রাখবে, 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য 10 কিলো ওম রেজিস্টার। বলো 10 কিলো ওম রেজিস্টার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে? মুখে মুখে অ্যান্সার হবে রে। 200। আবার বলে 200, স্যার 20। আবার বলে 20ও আছে রে লোকজন। এটা তো কারেন্ট হয়ে যাবে। পাগলা করে দিলি তোরা আমাকে, তুই আমাকে, তোরা আমাকে। বলে না, সরি সরি, ভোল্টেজ বলেছেন, আমি তো কারেন্ট বলছি। ভোল্টেজ ড্রপ বল এখানে অ্যাক্রস কত হবে এর মধ্যে। না না, বলছি বলছি। এখানে 200 ভোল্ট আছে, এখানে 100 ভোল্ট আছে, 200ই তাহলে হবে, এখানে 200ই হবে। আবার ঠিক করে বল, এখানে 200 আছে, এখানে 100 আছে। 100 হবে, 100। 100 হবে। দেখো এখানে একটা সার্কিট, দেখো এই সার্কিটটা কনসিডার করো। তুমি এখানে একটা 200 ভোল্ট লাগিয়েছো, এখানে একটা 100 ভোল্ট লাগিয়েছো, এটা ব্যাটারি ভেবে নাও। এটা 200 ভোল্ট, এটা 100 ভোল্টের ব্যাটারি। তাহলে এখানে মাঝখানে কত ভোল্টেজ আছে? V10 কিলো ওম, ঠিক আছে। এরকম ভাবে পজিটিভ নেগেটিভ কত হবে? 100 ভোল্ট হবে না, 200। 200 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ মাইনাস VZ, তার মানে কত হবে? 100 ভোল্ট হবে, ঠিক আছে, বেরিয়ে গেল দুটো। এবার হচ্ছে কারেন্ট থ্রু আইজেড। আইজেড এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা বার করতে হবে, মানে এই কারেন্টটা কত হবে বার করতে বলেছে। দেখি কার কত বুদ্ধি আছে, আইজেড বার করে দেখি। দেখো আইজেড বার করার সব থেকে সহজ উপায় দেখো তোমায় বলি, কেসিএল অ্যাপ্লাই করো, ঠিক আছে। কিভাবে কেসিএল অ্যাপ্লাই করবে? দেখো এখানে 100 ভোল্ট আছে, যদি এখানে 100 ভোল্ট হয়, এখানে যদি 200 ভোল্ট হয়, তাহলে এখান দিয়ে কত কারেন্ট যায়? সেই কারেন্টটা ধরো আই। এবার এইখানে কত কারেন্ট যাচ্ছে? সাপোজ ধরো IL, তাহলে আই সমান সমান কি লিখতে পারো? IL প্লাস IZ, রাইট। এবার আইটা কি করে বার করবে? এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই এটা। আইজেড কি করে বার করবে? এই পয়েন্টের ভোল্টেজ তুমি জানো, কত ভোল্টেজ জানো? 100 ভোল্ট, মানে 100/20, তাহলে তুমি আইজেড পেয়ে যাবে। তাহলে আই থেকে আইজেড বাদ দিয়ে দাও, IL বেরিয়ে যাবে। সো IL উইল বি I মাইনাস IZ। হোয়াট ইজ I? 200 মাইনাস 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 10⁻3, ঠিক আছে। মাইনাস কত হবে বলো? আইজেডটা কত হবে বলো? এই সরি, আইজেড লিখেছি, IL, সরি, এটা IZ হবে, এটা IL হবে, এটা IZ হবে, এটা IL হবে, কারণ আইজেডটা বার করতে চাইছি। ILটা কত হবে বলো?
200/20 into 10 to the power 3। 200 কোথায় রে? টার্মিনালে আউটপুটে ভোল্টেজ কত আছে? V0। ও 100। ঠিক করে দেখো, এদিকে কনসেন্ট্রেট করো। 100 ডিভাইডেড বাই 20 ইন্টু 10^3, ঠিক আছে? এই সিলি মিস্টেক করবে না, বাকি যাই করো, ঠিক আছে? সিলি মিস্টেক করবে না, সিলি স্যার মিস্টেক। হ্যাঁ বলো। ওখানে তো আয়ের ক্ষেত্রে প্রথমে নোড অ্যানালাইসিস করেছেন। আরে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স করলে কারেন্ট বেরোয় না? হ্যাঁ সেটা তো বেরোয়। নোডাল অ্যানালিসিস আমি করিনি। নোডাল অ্যানালিসিস অন্য জিনিস। অ্যাপ্লিকেশন অফ কেসিএল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ওহমস ল বোথ ইনক্লুডেড। আমি এখানে জাস্ট এই দুটো পয়েন্টে পোটেনশিয়ালের ডিফারেন্সকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেছি, তাহলে কারেন্ট পেয়ে যাবো। সহজ হিসাব, সেটাই করেছি। 200 মাইনাস 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস এই পয়েন্টে যে ভোল্টেজটা আছে, কত ভোল্টেজ আছে দেখো, V0 ভ্যালু কত বেরিয়েছে? 100 বেরিয়েছে। তাহলে 100কে আমি 20 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? বা 100 মাইনাস 0 ডিভাইডেড বাই 20ও তুমি লিখতে পারো, একই ব্যাপার। তোমার এখানে ভোল্টেজ আছে ধরো 100 ভোল্ট, এখানে ভোল্টেজ আছে, তুমি গ্রাউন্ড করেছো 0 ভোল্টে, এটা আছে 100 ভোল্টে। তুমি কি লিখবে? 100 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, তাহলে তোমার বেরিয়ে যাবে কত? এখানকার কারেন্ট বেরিয়ে যাবে। দেখো বুঝতে পারলে কিনা কি বললাম? হ্যাঁ স্যার। অসুবিধা হলে বলবে। হ্যাঁ হ্যাঁ আমি যদি যদি এই পয়েন্টটাকে আমি যদি এই যে পয়েন্টটাকে যদি কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, এখন দাঁড়া, কেটে যাচ্ছে, বল এবার। বুঝতে পারছেন? হ্যাঁ বল। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছি বলো। যদি এই পয়েন্টটাকে আমি ধরুন 100 ভোল্ট ধরে নিচ্ছি, তাহলে যদি নোডাল দেখি তাহলে 100 মাইনাস 200/10 হবে তো, যদি নোডে করি। 100 মাইনাস 200 কেন হবে? কারেন্টের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে আছে? না না, এটা আমি কারেন্টের ডাইরেকশনের জন্য বলছি না, আমি বলছি যে যদি নোডাল তাহলে হতো। যদি নোডাল হতো তাহলে তুমি 100 এখানে, মাইনাস। যদি নোডাল হতো তাহলে তুমি এখানে কি করতে? এখানে ইনকামিং কারেন্ট দেখাতে, এদিক দিয়ে আউটগোয়িং কারেন্ট দেখাতে, এদিক দিয়ে আউটগোয়িং কারেন্ট দেখাতে। দেখো, নোডাল অ্যানালিসিস ডিলস উইথ কেসিএল। অ্যানালিসিস ডিলস উইথ কেসিএল। এখানে কখনো ভোল্টেজের কথা বলবে না, এখানে সবসময় কারেন্টের কথা বলবে। কারেন্টের কথা বলছি। সব সময় কারেন্ট নিয়ে চিন্তা করবে, কারেন্ট নিয়ে, ঠিক আছে? এই মাইনিউট পয়েন্টগুলো ধরো, যেটা বলতে চাইছি। আর যখনই তুমি মেশ অ্যানালিসিসের কথা বলবে, তোমাদের মেশ অ্যানালিসিসটা করানো, হ্যাঁ তোমাদের মেশ অ্যানালিসিসটা করানো হয়নি না, এই জন্য আমি মিক্স করতে চাই না, এই জন্য আমি কেসিএলটা আগে পড়াতে চাই, এই তোমার প্রিপারেশন ওইটা আগে করতে চাই, সার্কিট থিওরিটা। এটা হচ্ছে কেভিএল এর জন্য সবসময় থাকবে ভোল্টেজ। তোমাদের আগের দিন আমি কেসিএলটা পড়িয়েছিলাম, নোডাল অ্যানালিসিস করেছিলাম না আগের দিন সার্কিট থিওরিতে। আমি এই জন্য সার্কিট থিওরিটা আগে করাই, কারণ অনেকেই বোঝে না ঠিকমতো মেশ অ্যানালিসিস আর নোডাল অ্যানালিসিস। টিচাররাই বোঝে না, তো তোর কোনো দোষ নাই। আমি স্টুডেন্টের কোনো দোষ খুঁজে পাই না, টিচাররাই বোঝে না, তো গুলিয়ে যায় জায়গাটা। ওই তো বললাম, নোডাল অ্যানালিসিস ডিলস উইথ কেসিএল। তখন তুমি সবসময় কারেন্ট নিয়ে চিন্তা করবে, ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট, ঠিক আছে? এটা হয়ে গেল, মিটে গেল ঝামেলা। যখন মেশ অ্যানালিসিস আসবে, তখন সার্কিটের ভোল্টেজ ড্রপ নিয়ে চিন্তা করবে, সার্কিটের বিভিন্ন এলিমেন্টের অ্যাক্রস ভোল্টেজ ড্রপটা নিয়ে চিন্তা করবে, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। কেভিএল মানে কি? সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে এইখানে আমি যদি কেসিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে I = IL + IZ, এই যে মানে নোডালেই হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ, নোডালেই তো করছি। হ্যাঁ, নোডালেই পড়ছে। আর তুমি তো এখানে কেসিএলই অ্যাপ্লাই করবে। তাহলে I = IL + IZ। এবার আইটাকে আমি তো এরকমও লিখতে পারি। আইটাকে তুমি এরকম লিখতে পারো, আইজেডটাকে এইভাবে লিখতে পারো, কারণ তুমি তো আইজেডটা বার করতে চাইছো না, তোমাকে ডিটারমাইন করতে বলেছে আইজেডটা। ওই জন্য আইজেড সমান সমান কি লিখেছি? I - IL লিখেছি। না না, আমি সেটার কথা বলছি না। আগের দিন যেমন দেখাচ্ছিলেন না, যে যখন আমি I = I1 + I2 + I3 যখন করলাম, করার পরে 200 মাইনাস, এই যে এখানে যেমন হচ্ছে 100 মাইনাস 200 তো করতে পারবো না, তাই না? 100 মাইনাস, আচ্ছা শোন, আবার বলছি শোন, কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়? হায়ার পোলারিটি টু লোয়ার পোলারিটি। তার তুই 100 - 200 করা মানে কি? তুই তো উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছিস। উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছি। তাহলে তো সেটা তো ঠিক নয়। তুই কারেন্টের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে দিই, ভালো করে বোঝ। কারেন্টের ডাইরেকশনটা যদি তুই এদিক থেকে এদিকে দিস, দেখ ঘেঁটে যাচ্ছে, কিভাবে ঘাটে, দেখ একটা জিনিস বোঝ ভালো করে। হ্যাঁ স্যার, ঘেটে যাচ্ছে বলে তো জিজ্ঞাসা করছি স্যার। দেখ I = দেখ আমি বলছি,
পরিষ্কার করে শোন, I ইকুয়ালস টু IL প্লাস IJ, ঠিক আছে? এবার এইখানে এই যে এইটা যে লিখেছি, এইটা হচ্ছে মানে একটা ভুল ইকুয়েশন। এর মাথায় একটা করে অ্যারো বসাতে হবে, অ্যারো। অল আর ভেক্টর কোয়ান্টিটিস, একটা ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনটা আমরা এই ছবিটায় দেখিয়েছি। এই ডাইরেকশনটা আমরা এই ছবিটায় দেখিয়েছি, এদিক থেকে এদিকে দেখিয়েছি, এদিক থেকে এদিকে দেখিয়েছি, এদিক থেকে এদিকে দেখিয়েছি, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি এই ডাইরেকশনটাকে আমাকে উল্টাতে হয়, তুই যদি এই ডাইরেকশনটা মানে ফার্স্ট অফ অল এই দিক থেকে এদিকে যদি কারেন্টের ফ্লো হয়, তার মিনিংটা হচ্ছে এদিকে অ্যাজ হায়ার পোলারিটি, এদিকে অ্যাজ লোয়ার পোলারিটি। দ্যাট ইজ ট্রু। আমার এখানে ট্রু আছে, তো কোনো অসুবিধা নেই। এবার তুমি যদি এটা করতে চাও যে এই কারেন্টের ডাইরেকশনটাকে তুমি ঘোরাতে চাইছো এদিক থেকে এদিকে, কোনো অসুবিধা নেই। তুমি এই দিকেরটাকে এদিক থেকে এদিকে ঘোরাতে চাইছো, কোনো অসুবিধা নেই। এদিক থেকে এদিকে লিখতে চাইছো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি কি লিখবে? তুমি এটা লিখবে, I প্লাস IL প্লাস IZ ইকুয়ালস টু 0। তখন তোমার কাছে কেসিএল ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি এখানে কারেন্টের ডাইরেকশন এদিক থেকে এদিকে ধরো, তখন তোমার কেসিএল ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে আমি কি বললাম? কারণ এখানে দেখো ইনকামিং কারেন্ট কিছুই নেই। তুমি এমন একটা কনসেপ্ট বলছো যেখানে ইনকামিং কারেন্টই কিছু নেই। ইনকামিং কারেন্ট না থাকলে আউটগোয়িং কারেন্ট বেরোবে কি করে? তার মানে তার মধ্যে কোনো একটা কারেন্ট থাকবে নেগেটিভ কারেন্ট, তো সেইটাই হচ্ছে নেগেটিভ। এখানে আইটাই তখন সেক্ষেত্রে হবে নেগেটিভ। আমি এই জন্য আমি সার্কিট থিওরি আগে পড়াই, এই জন্য আমি এগুলো ঢুকি না। সার্কিট থিওরি হবে আগে, সার্কিট থিওরি কমপ্লিট হবে, তারপর আমি এগুলো পড়াবো, ঠিক আছে? সার্কিট থিওরি আগে হবে, তারপর এগুলো পড়াবো। তো এখান থেকে দেখো, আসলে এত জবরজং তৈরি করে রেখেছে স্যারেরা, সেগুলো ক্লিয়ার করতে করতে আমার আগের তোর ব্যাচেও সেম হয়েছে, আগের ব্যাচেও সেম হয়েছে। তুই নয় কোশ্চেনটা সাহস করে জিজ্ঞেস করছিস, বাকিগুলো তো জিজ্ঞেস করা না, বাকিগুলো তো জিজ্ঞেস করা না, এটা তো সমস্যা। 20 আর এটা হচ্ছে 5, ঠিক আছে? তার মানে কত হচ্ছে দেখো, এদিকে 1/10 কিউব বাইরে নিয়ে নিলাম, এখানে আছে 10 মাইনাস 5, তার মানে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? 5 মিলি অ্যাম্পিয়ার উইল বি দ্য অ্যান্সার। মানে এখানে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? আমি তো জানি এইসব জায়গায় তো ফাঁসে ছেলেপুলেগুলো গিয়ে, কারণ মেন আইডিয়াটা বুঝবে সবসময়। মেন আইডিয়াটা হচ্ছে কারেন্ট উইল অলওয়েজ ফ্লো ফ্রম হায়ার পোলারিটি টু লোয়ার পোলারিটি, ঠিক আছে? এবার যদি সেখানে পোলারিটি তোমাকে ভ্যালু বলে দেওয়া না থাকে, সাপোজ ধরো একটা V1 প্লাস V2, V1 V2 বলে দেওয়া আছে, বলে দেওয়া নেই যে কে বড়, তখন তো তোমাকে কারেন্টের ডাইরেকশন একটা অ্যাজিউম করতে হবে। তুমি যখন ধরলে, অ্যাজিউম করলে যে কারেন্টের ডাইরেকশন ইজ ফ্রম V1 টু V2, তার মানে তুমি V1টাকে বড় ধরছো, V2টাকে ছোট ধরছো, ঠিক আছে? কিন্তু এই কেসটা তো ডান অ্যান্ড ডাস্টেড। তোমার এখানে 200 দেওয়া আছে, এখানে 100 দেওয়া আছে, তার মানে এখানে তো আর কোনো ধরাধরির ব্যাপারই নেই, এ বড় এ ছোট। তাহলে হায়ার পোলারিটি টু লোয়ার পোলারিটি কারেন্টের ফ্লো হবে। এই কারেন্টটা এদিক থেকে এদিকেই যাবে, আর অন্য কোনো যাওয়ার উপায় নেই। আর এদিক থেকে এদিকে একটা কারেন্টের ফ্লো হচ্ছে, একটা এদিক থেকে এদিকে কারেন্টের ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে খেয়াল রাখবে বাবা, ঠিক আছে? দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো, দুজনকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। তোমাদের যা যাবতীয় প্রশ্ন আছে অবশ্যই জিজ্ঞেস করবে, আমার পক্ষে যতদূর সম্ভব ততদূর আমি অ্যান্সার করতে থাকবো, ঠিক আছে? নাও দেখো, এটা হলো একটা পার্ট, আমাদের খানিকটা হলো কমপ্লিট হয়েছে। নেক্সট পার্ট দেখো, এই অঙ্কটা টুকেছিস? দুজনকেই বলছি। হ্যাঁ স্যার, টুকুন। হ্যাঁ, অঙ্কটা টুকে নাও, বলছি নেক্সট পার্টটা বলছি। জেনার ডায়োড থেকে এরকম একটা অঙ্ক থাকবে কিন্তু পরীক্ষা, ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। জেনার ডায়োড থেকে কিন্তু একটা অঙ্ক থাকে, প্রত্যেকবারই থাকে। আচ্ছা, এটা হয়ে গেলে দেখো নেক্সট পার্ট আমি যেটা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে এই ডায়োডের অ্যাপ্লিকেশনের মধ্যে আরো কিছু কিছু স্পেশাল ডায়োডস আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু স্পেশাল ডায়োডস আছে, তার মধ্যে হয়তো কিছু কিছু জিনিসের তোমরা নাম শুনেছো, আর কিছু কিছু জিনিসের হয়তো তোমরা নাম শোনোনি। যেমন ধরো এলইডি, ফুল ফর্ম কি? লাইট এমিটিং, বলো। লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। আচ্ছা, সিমিলারলি আছে ধরো একটা হচ্ছে ফটো ডায়োড, একটা আছে হচ্ছে ফটো ডায়োড। আচ্ছা, আর একটা আছে হচ্ছে ভ্যারেক্টর ডায়োড, ঠিক আছে? ভ্যারেক্টর ডায়োড।
আর একটা হচ্ছে শর্টকি ডায়োড, SCHOTTKY, শর্টকি ডায়োড। আর একটা হচ্ছে সকলে ডায়োড, SCHOKLEY, সকলে ডায়োড। তো এইরকম ভাবে তোমার ধরো মাল্টিপল তোমার টাইপস অফ ডায়োডস আছে, ঠিক আছে। এবং এই যে মাল্টিপল টাইপস অফ ডায়োড রয়েছে, এদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশনও আছে, ঠিক আছে। ফটো ডায়োডের মতো আরেকটা অ্যাপ্লিকেশন তোমরা তো পড়ে থাকবে, অপটো আইসোলেটর বলে একটা আছে, অপটো আইসোলেটর বা অপটো কাপলারও বলা হয়ে থাকে। অপটো আইসোলেটর আর অপটো কাপলারও তোমাদের বলা হয়ে থাকে। আর একটা যেটা আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ টানেল ডায়োড, ঠিক আছে। টানেল ডায়োড, টানেল ডায়োড। এখান থেকে বেসিক্যালি কি আসে, এখান থেকে বেসিক্যালি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে এক একটা করে ডায়োড সম্বন্ধে তোমাদের একটু বেসিক আইডিয়া রাখতে হয়, এবং প্রত্যেকটা ডায়োডের কি ধরনের কি অ্যাপ্লিকেশন হতে পারে, কোথায় অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। বেসিক ফান্ডাটা একটুখানি রাখতে হয়, বেসিক আইডিয়াটা তোমাদের এখানে একটুখানি রাখতে হয়। দেখো আমি একটা একটা করে বলছি, তোমরা একটুখানি নোট করতে থাকো, ঠিক আছে। এখানে অ্যাজ সাচ খুব একটা ডিটেলসে কিছু জিজ্ঞেস করে না, তবুও যতটুকু আইডিয়া করা যায়। প্রথমত হচ্ছে এলইডি। বলো এলইডি সম্বন্ধে কার কি আইডিয়া আছে? এলইডি সম্বন্ধে দেখেছো? ওইটুকুই আইডিয়া আছে, এলইডি দেখেছি। এলইডির মেন প্রিন্সিপালটা কি বলো তো, কারো জানা আছে? এলইডিতে কি হয়? লাইট ইমিট করে। লাইট এমিট করে। তার মানে তুমি এমন একটা ডায়োড বানিয়েছো, ঠিক আছে, যে ডায়োডের মধ্যে তুমি যখন ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ, ঠিক আছে, সেই ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য সেখান থেকে কি বেরোচ্ছে? লাইট বেরোচ্ছে, ঠিক আছে। তো এই লাইটটা হচ্ছে কেন? এনি আইডিয়া কি কারণে হচ্ছে? বলো দেখি। ভুলে গেছি। আর কিছু ভুলে যাওয়া ছাড়া? ভুলে যাওয়া ছাড়া ধরো একটা ডায়োডটা কিরকম দেখতে হয়, এরকম একটা পিএন জাংশন, তো একদিকে পি আছে একদিকে এন আছে। এবার তুমি যখন এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করো, কি হয়? ভোল্টেজ অ্যাপ্লাই করলে বলো, ফার্স্ট জিনিস ফরওয়ার্ড কি? হলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। প্রথমে কারেন্টের ফ্লো হবে, ঠিক আছে। হুম। তো কারেন্টের ফ্লো হওয়ার জন্য ফার্স্ট অফ অল এখানে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি রিকম্বিনেশন। হোয়াট ইজ রিকম্বিনেশন? ওই তো রিকম্বিনেশন, হোল হ্যাঁ বলো। হোল আর ইলেকট্রনের মধ্যে যে রিকম্বিনেশনটা হয়। হ্যাঁ, হোল আর ইলেকট্রনের মধ্যে মানে রিকম্বাইন করা মানে হচ্ছে একে অন্যের সাথে মিশে যাওয়া, এক কথায় বলতে গেলে। হুম। এবার যখন আমরা কি জানি, পি টাইপ মেটেরিয়ালের মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ হোলস আছে, আর এন টাইপ মেটেরিয়ালস এর মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রন আছে। যখন তুমি এই পোলারিটিতে ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তখন এই ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে জাম্প করছে এবং কি হচ্ছে, তোমার এই হোলের সাথে এসে রিকম্বাইন করছে। এই যে রিকম্বিনেশনটা ঘটলো, এই রিকম্বিনেশনের ফলে কিছু পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে। সেই এনার্জি রিলিজটা কিরম ভাবে হয় একটু ভালো করে বোঝো। ধরো এটা একটা, সেই সেম জিনিস আমি তোমাদের বলছি, দিস ওয়াজ ভ্যালেন্স ব্যান্ড, দিস ওয়াজ কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। যখন ইলেকট্রনগুলো একদিক থেকে অন্যদিকে চলে গেল, এদিক থেকে এদিকে চলে গেল, তার মানে কি, সেই ইলেকট্রনগুলো কোনগুলো, যেগুলো কন্ডাকশনে পার্টিসিপেট করলো, ঠিক কি ঠিক না? তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তখন এই ইলেকট্রনগুলো যেটা ট্রান্সফার হচ্ছে একদিক থেকে একদিকে, সেটা কন্ডাকশনে পার্টিসিপেট করছে। তার মানে কি, তার মানে সাম অ্যামাউন্ট অফ ইলেকট্রনস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড জাম্পস ইনটু দ্য কন্ডাকশন ব্যান্ড। হুম। এই জাম্পের জন্য কি হচ্ছে, ইলেকট্রন কিছু পরিমাণ এনার্জি রিলিজ করছে। এনার্জি ইজ রিলিজড, sorry, released by electron when it goes from valence band to conduction band, ঠিক আছে। এবং এই যে প্রসেসটাতে, এই প্রসেসটাতে যে এনার্জি রিলিজ হচ্ছে, তার জন্য কি হচ্ছে, লাইট এবং তোমার হিট, এই দুটো জেনারেট হচ্ছে। সেই লাইট অথবা হিটটাকেই তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে।
লাইট অথবা হিটটাকে তুমি এখানে দেখতে পাচ্ছ এলইডিতে। এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো আমাদের ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড পড়েছিলেন না? হুম ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড হুম পড়েছিলেন তো? পড়েছিলাম। হুম। এটা হলো ব্যাপার। তো বেসিক্যালি দেখো, বেসিক্যালি যে জিনিসটা ঘটে আর কি, সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা কিন্তু খেয়াল রাখবে এটা, ঠিক আছে? ডিউ টু রিলিজ অফ এনার্জি, ঠিক আছে, ডিউ টু রিলিজ অফ এনার্জি তোমার কিন্তু এই ঘটনাটা ঘটছে রিকম্বিনেশনের সময়। এনার্জি রিলিজের জন্য ওর মধ্যে লাইট জ্বলবে? হ্যাঁ হ্যাঁ, মানে এনার্জি কিছু রিলিজের জন্য। ম্যাটেরিয়াল আছে এমন? হ্যাঁ আছে। এই এনার্জি রিলিজের জন্যই হচ্ছে। বেসিক্যালি দেখ, ইলেকট্রনটা কি আছে, এই যে ইলেকট্রন গুলো যেগুলো ছিল সেগুলো তো কোথায় ছিল? ফ্রি ইলেকট্রন ছিল না? হুম। ফ্রি ইলেকট্রন ছিল। সেই ফ্রি ইলেকট্রন গুলো কিন্তু এনার্জিটা রিলিজ করছে। সেই ফ্রি ইলেকট্রন গুলো এনার্জি রিলিজ করছে। ফ্রি ইলেকট্রন গুলো এনার্জি রিলিজ করছে। তো এইগুলো হচ্ছে এলইডির একটা বেসিক প্রিন্সিপাল অফ অপারেশন। তো সিমিলারলি তুমি যদি দেখো ফটোডায়োড, ঠিক আছে, ফটোডায়োড সম্বন্ধে যদি কারোর আইডিয়া থাকে বলো। ফটোডায়োড সম্বন্ধে তোমরা যদি পড়ে থাকো কোনো অ্যাপ্লিকেশন বা কোনো জায়গায় যদি তুমি দেখে থাকো বলতে পারো। জানা আছে ফটোডায়োড সম্বন্ধে? আলো আলো হ্যাঁ রিলিজ বলো। করবে। হ্যালো, হ্যাঁ বলো। সে ফটোডায়োড কি লাইট রিলিজ করে তো? হ্যাঁ, ফটোডায়োড একটা ডিটেক্টর হিসেবে কাজ করে, একটা ডিটেক্টর হিসেবে কাজ করানো হয়, ঠিক আছে? ফটোডায়োডের মধ্যে ঘটনাটা কি ঘটে? ফটোডায়োড একটা ডিটেক্টর, মানে এর মধ্যে লাইটটা এসে পড়ে। অন্য অন্য জায়গায় কি হচ্ছিল, লাইটটা বেরিয়ে যাচ্ছিল, তাই না? এর ক্ষেত্রে এলইডির ক্ষেত্রে কি হলো, লাইটটা ডায়োড থেকে বেরোচ্ছিল। ইলেকট্রনটা যখন এনার্জি রিলিজ করে ভ্যালেন্স ব্যান্ডে জাম্প করছিল, হোলের মধ্যে এসে পড়ছিল, তখন এনার্জি রিলিজ হচ্ছিল, এবং সেই এনার্জি রিলিজ হওয়ার জন্য হিট এবং লাইট তৈরি হচ্ছিল। আর এর ফটোডায়োডের ক্ষেত্রে একটা সেন্সারের মধ্যে এসে কারেন্ট আলোটা পড়ছে, এবং সেন্সারের মধ্যে এসে আলোটা পড়ার জন্য কি হচ্ছে, সেন্সারটা অ্যাক্টিভেট হচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি, আলোটা বলে এটা কন্ডাকশন করতে শুরু করে, তাই তো? হ্যাঁ, বেসিক্যালি মনে রাখবে এই ফটোডায়োড কিন্তু একটা রিভার্স বায়াস ডায়োড। এটা কিন্তু খেয়াল রাখবে। রিভার্স বায়াসে কাজ করে কারা কারা? এইমাত্র দেখলে তোমরা জেনার ডায়োড কাজ করে দেখলে। সিমিলারলি মনে রাখবে ফটোডায়োডটাও কিন্তু তোমার রিভার্স বায়াসেই কিন্তু কাজ করে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিভার্স বায়াসে ফটোডায়োড কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আর এর প্রিন্সিপাল অফ অপারেশনটা তো ভেরি ইজি। তোমার ধরো যখন লাইট আসবে, লাইট এসে যখন পড়বে, তখনই ডিভাইসটা অ্যাক্টিভেট হবে। মানে ধরো এরকম একটা তুমি ডিভাইস তুমি কানেকশন করেছো, এরকম একটা তোমার ধরো ব্যাটারি আছে, ব্যাটারির সঙ্গে সাপোজ ধরো এরকম একটা লোড তুমি লাগিয়েছো, আর যেহেতু রিভার্স বায়াস তার মানে তুমি ডায়োডটাকে এইভাবে লাগিয়ে রেখেছো, ঠিক আছে? এবার কারেন্টের কন্ডাকশনটা কখন হবে বলো তো? যখন তুমি এদিক থেকে এদিকে লাইট দেবে, যদি লাইট এসে পড়ে তাহলেই কারেন্টের কন্ডাকশনটা হবে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে? আর অন্য কিছু কিন্তু এখানে নেই, এক্সট্রা কিছু করার কিন্তু দরকার নেই, ঠিক আছে? শুধু এখান থেকে একটা পয়েন্টই মনে রাখবে, দ্যাট ফটোডায়োড ওয়ার্কস অন রিভার্স বায়াস। ফটোডায়োড ওয়ার্কস অন রিভার্স বায়াস, জাস্ট এইটুকু পয়েন্ট মনে রাখলেই হবে। আর এর একটা অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে জানো? অ্যাপ্লিকেশন কোথায় করা যেতে পারে বলো তো? ফটোডায়োড অ্যাপ্লিকেশন কোথায় করতে পারো? একটা ডোর অ্যালার্মে করতে পারো, ডোর অ্যালার্মে করতে পারো। আর কোথায় করতে পারো বলো তো? কনভেয়ার বেল্টে করা যেতে পারে, কনভেয়ার বেল্টে করা যেতে পারে। ডোর অ্যালার্ম মানে তোমার ধরো এখানে তুমি একটা ডোর লাগিয়ে রেখেছো, এখানে যে সেন্সার লাগানো আছে, ফটোডায়োড লাগানো আছে। এবার ধরো তুমি যখন সামনে এলে দরজাটা খুলে গেল, বা তুমি যখন চলে গেলে দরজাটা আবার বন্ধ হয়ে গেল, বা কতজন লোক বেরোচ্ছে কতজন লোক ঢুকছে সেই কাউন্টটা তুমি করতে পারবে ভায়া দিস ফটোডায়োড, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। মেনলি এইটার উপরই ম্যাক্সিমাম সেন্সার ডিজাইন করা হয়, ফটোডায়োডের উপরে, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা বলো। এইবার এইবার তুমি যদি একটা ইয়ের কথা বলো, আমরা যে নেক্সট টপিকটা পড়েছিলাম, দ্যাট ইজ ধরো অপটো আইসোলেটার একটা বলেছিলাম, ঠিক আছে? এই যে অপটো আইসোলেটারটা বলেছিলাম, তুমি যদি ফটোডায়োড আর এলইডি কে একসাথে কোল্যাব করে ইউজ করো, তাহলে তুমি একটা অপটো আইসোলেটার পাবে,
ঠিক আছে? দুজনের কোলাবোরেশনকে যদি তুমি কাজে লাগাও তাহলে তুমি একটা অপটো আইসোলেটর পাবে। মানে দুটো সার্কিট এমন আছে, অপটো আইসোলেটর, দ্যাট ইজ, ধরো এখানে একটা ডায়োড আছে, এলইডি আছে, সরি এখানে একটা এলইডি আছে যে লাইটটাকে এমিট করছে। ঠিক আছে, আমি পোলারিটিটা উল্টো করে দিলাম, এক মিনিট। আমি পরে একবার সামারি করে দেবো সব কটা, ঠিক আছে, চিন্তা নেই। ধরো এইটা হচ্ছে একটা ডায়োড, যেটা যেটা তোমার এলইডি, এ কিন্তু লাইট দিচ্ছে, ঠিক আছে। আর এখানে ধরো একটা রেজিস্ট্যান্স দিয়ে তুমি এখানে একটা সোর্স কানেকশন করেছো, সাপোজ একটা ব্যাটারি লাগিয়েছো এদিকে, আর এইদিকে একটা সোর্স, তুমি একটা সেপারেট একটা সার্কিটকে তুমি কন্ট্রোল করতে চাইছো। দ্যাট সার্কিট ইজ কানেক্টেড ইন রিভার্স বায়াস মোড। ঠিক আছে, এইটাকে তুমি রিভার্সে কানেকশন করেছো। ঠিক আছে, এইটাকে বলে অপটো আইসোলেটর। ঠিক আছে, মানে দেখো এই দিকে যে সার্কিটটা আছে এইটা একটা ফটোডায়োড, ফটোডায়োড ইউজ আছে, আর এইদিকে তুমি একটা এলইডি ইউজ করেছো। মানে দরজার একদিকে তুমি কি লাগিয়েছো, সাপোজ সে এলইডি লাগিয়েছো, সেই এলইডিটাকে কে ডিটেক্ট করছে, এদিকে থাকা ফটোডায়োডটা ডিটেক্ট করছে। এবার তুমি যখন এদিক দিয়ে চলে গেলে তখন এটাকে একবার ব্রেক হলো, যত এই যে ব্রেকটা হলো সেই ব্রেকটা কেউ না কেউ রেকর্ড করলো, কাউন্ট করলো যে কতগুলো ব্রেকেজ হচ্ছে। ঠিক আছে, তো দিস ইজ কল্ড অ্যাজ আ অপটো আইসোলেটর। অপটো আইসোলেটর কেন বলছে, কারণ দেখো দুটো সার্কিটের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, এই অপটিক্যাল কানেকশন আছে, ওই জন্য অপটো আইসোলেটর বা অপটো কাপলারও বলা হয়ে থাকে। অপটো কাপলার কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে, বেসিক্যালি এগুলো সব সেন্সার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা কি? সেন্সার হিসেবে ইউজ করা হয়। সেন্সার যে কোনো জায়গায়, ধরো লাইট সেন্সার, ঠিক আছে, এরকম তুমি সেন্সার হিসেবে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো আচ্ছা, আমার ডায়োড নিয়ে একটা কোশ্চেন হয়ে যাচ্ছে। বলো। এই ডায়োডের মধ্যে তো সেই ফ্রি ইলেকট্রন গুলো যখন হলে যাচ্ছে তার মধ্যে একটা মানে এনার্জি রিলিজ করছে, হুম, হ্যাঁ। হুম, কিন্তু সেই ডায়োডটাই তো এখানে ইউজ করা হচ্ছে যেখান থেকে লাইট বেরোচ্ছে। বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে মানে এমন কি জিনিস দেওয়া আছে সেটার মধ্যে লাইট বেরোচ্ছে ওই জন্য? দেখো, তুমি গ্যালিয়াম আর্সেনাইডের নাম শুনেছো? গ্যালিয়াম আর্সেনাইড, হ্যাঁ, হ্যাঁ, জিএএস, গ্যালিয়াম জিএস। আর্সেনাইড। হ্যাঁ, তুমি এগুলো এলইডি ফেলিডি গুলো কিন্তু নর্মাল মেটেরিয়াল দিয়ে তৈরি হয় না। হুম। স্পেশাল কিছু কিছু মেটেরিয়াল আছে যেগুলো থেকে কিন্তু তোমার আলো বেরোতে পারে। সবকটা সেমিকন্ডাক্টর কিন্তু আলো বার করে না। তুমি পাতি সিলিকন ডায়োড দিলেও তোমার লাইট বেরোবে না। তোমাকে স্পেশাল স্পেশাল মেটেরিয়াল ইউজ করতে হবে, তারাই লাইট এমিট করে। সবাই কিন্তু দেখো, ফান্ডাটা বুঝো, ফান্ডাটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে, দেখো কনসেপ্টটা বুঝো। ধরো এখন এই যে এলইডিটা রয়েছে, এই যে এলইডিটা রয়েছে, এখানে যে তুমি মেটেরিয়াল ইউজ করেছো সেটা তুমি ভাবছো কি সিলিকন জার্মেনিয়াম ইউজ করেছি? সিলিকন জার্মেনিয়াম নয় না, কিন্তু। না। তো সিলিকন জার্মেনিয়াম না হলে তার মেটেরিয়াল প্রপার্টি কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, এখানে গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয়, মনে রাখবে এটা, খেয়াল করে, এটা আমি বলা উচিত ছিল আমার, গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয়। ঠিক আছে, মেটেরিয়ালটা ডিফারেন্ট, অন্যান্য জায়গায় আমি সিলিকন জার্মেনিয়াম এগুলো ইউজ করছি, ঠিক আছে, তার সাথে বিভিন্ন মেটেরিয়ালকে ডোপ করে পিএন জাংশন তৈরি করছি, কিন্তু এখানে সেপারেট মেটেরিয়াল ইউজ করছি। ঠিক আছে, মেন ব্যাপার হচ্ছে, দেখ তোরা তো পড়েছিস মনে হয়, এটা এতটা বলার দরকার নেই। ধর এই গ্যালিয়াম আর্সেনাইডে তো ধর এখানে প্রোটন আছে, এখানে ধর নিউক্লিয়াস আছে, তার চারিদিকে তো ধর লেয়ার্স আছে। ঠিক আছে, এইবার বাইরে যে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন ছিল, ঠিক আছে, সেই ফ্রি ইলেকট্রনটা যেটা কোনো কারোর সঙ্গে আবদ্ধ নয়, সে যখন কোনো একটা হোলের সাথে গিয়ে মিশবে, মানে ধর সাপোজ এখানে একটা হোল আছে, বা কোনো একটা জায়গাকে যখন ফিল করবে এখানে এসে, তার মানে কি এ হায়ার এনার্জি স্টেটে ছিল, এর এনার্জিটা অনেক বেশি ছিল। এই হোল যেখানে এসে পড়ছে তার এনার্জিটা অনেক কম, অনেক অনেক কম এনার্জি, এবং এনার্জি অনেক বেশি ফ্রি ইলেকট্রনের। এনার্জি যদি এক ছোট জায়গা থেকে নিচুর জায়গায় আসে তাহলে কি হবে, এনার্জি রিলিজ হবে। মানে সাপোজ বলছি, একটা ইলেকট্রনকে যখন আমাকে মুক্ত করতে হয়, একটা ইলেকট্রন যখন ধর ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে হয়, তখন আমাকে বাইরে থেকে এক্সটার্নালি এনার্জি দিতে হয়। এনার্জি নেওয়ার পর ইলেকট্রন গুলো কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যায়। ঠিক আছে, আর হুম। এক্ষেত্রে আমি কি বললাম, ফ্রি ইলেকট্রন যেগুলো ছিল সেইগুলো কিন্তু এনার্জি রিলিজ করছে, দিয়ে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসছে, দিয়ে তার ফলে কিন্তু এই যে এনার্জি রিলিজটা হচ্ছে
তার জন্য কিন্তু আলো আর হিট তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা কেসে কি বললাম, একটা কেসে বললাম ইলেকট্রনটা যখন লোয়ার থেকে হায়ার এনার্জি স্টেটে যাবে তখন আমাকে কি করতে হবে, সাপ্লাই দিতে হবে, মানে এনার্জি ট্রান্সফার করতে হবে, সাপ্লাই এনার্জি, এনার্জি দিতে হবে এই ইলেকট্রনে সাপ্লাই এনার্জি দিলে তবে ও লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটের দিকে যাবে। সেম ইলেকট্রনটা যদি ফ্রি ইলেকট্রন হয়, ফ্রি ইলেকট্রন যদি হয়, সেই ফ্রি ইলেকট্রনটা অলরেডি হায়ার এনার্জি স্টেটে রয়েছে, সে যদি লোয়ার এনার্জি স্টেটে রিকম্বিনেশন হয় তখন কিন্তু সে এনার্জি রিলিজ করবে, এনার্জি রিলিজ করবে। ঠিক আছে, সেই এনার্জি রিলিজটা দুটো ভাবে হতে পারে, হিট ফর্মে হতে পারে, লাইট ফর্মে হতে পারে। তো সেই লাইট আমরা পাই কোন টাইপের মেটেরিয়াল থেকে, কোন টাইপের মেটেরিয়াল ইউজ করলে লাইট পাই, দ্যাট ইজ গ্যালিয়াম আর্সেনাইড, আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্যাট ইজ গ্যালিয়াম আর্সেনাইড। ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন করো, অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই তাহলে। আচ্ছা, এখানে দেখো তোমাদের ডাউট ক্লিয়ার করতে থাকো, অসুবিধা নেই। দেখো এরপর দেখো সেটা হচ্ছে টানেল ডায়োড নিয়ে একটু বলি তাহলে কতগুলো হলো, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হলো, এবার টানেল ডায়োড নিয়ে একটু বলি। আচ্ছা, টানেল ডায়োডটা যদি আমি তোমাদের ড্র করাই, একটা স্পেশাল নেচার আছে। স্পেশাল নেচারটা কি, টানেল টানেল কথাটার অর্থ, টানেল কথাটার অর্থ কি? খাল খাল। খাল তো, ধরো এরও তুমি যদি ভিআই ক্যারেক্টারিস্টিক্স প্লট করো, এদিকে ভোল্টেজ রয়েছে, এদিকে কারেন্ট রয়েছে, দুখানা নেগেটিভ স্লোপ পাওয়া যায়। ঠিক আছে, দুখানা নেগেটিভ স্লোপ পাওয়া যায়, বা এরকম বলতে পারো দুখানা পজিটিভ ভ্যারিয়েন্ট পাওয়া যায়, মানে এরকম একটা স্লোপ আমরা দেখতে পাই। দেখো দেখাচ্ছি, এরকম একটা নেচার দেখতে পাই, এরকম একটা নেচার দেখতে পাই। মানে এই দিকে যে কার্ভটা রয়েছে, দেখো এই যে জোনটা রয়েছে, যে ধরনের ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সে, যে ধরনের ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন পাওয়া যায় তাদেরকে আমরা বলি টানেল ডায়োড। নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন, যে সমস্ত ডায়োডগুলোতে আমরা নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন পাই সেই সমস্ত ডায়োডগুলোকে আমরা টানেল ডায়োড বলে থাকি। ঠিক আছে, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আর এই দুটো যে পিক রয়েছে, সাপোজ ধরো দিস ইজ আ পিক পয়েন্ট, দিস ইজ অ্যানাদার পিক পয়েন্ট, এই মাঝখানে একটা পয়েন্ট আছে যেখানে সব থেকে নিচুতে নেমে যায়, এইটাকে আমরা বলি হচ্ছে ভ্যালি পয়েন্ট, এটাকে বলে ভ্যালি পয়েন্ট। সেই বলে না ভ্যালি, উপত্যকা, নিচু হয় তো, পাহাড়ের মাঝখানে যে জায়গাটা নিচু অংশ থাকে ভ্যালি বলে তো। Yes, sir, হ্যালো, yes. হ্যাঁ, তো এইটাকে সেরকম আমরা বলি ভ্যালি, ভ্যালি পয়েন্ট। ঠিক আছে, মনে রাখবে একটা জিনিসই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে টানেল ডায়োডের মধ্যে আমরা একটা নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন পাই। তার মানে কি, উইথ ইনক্রিজ ইন ভোল্টেজ দের ইজ এ কারেন্ট রিডাকশন। দেখো যদি আমি কার্ভের এতটুকু ফলো করি, এইটুকু পোর্শন কিন্তু ওহমস লকে মানে, যখন ভোল্টেজ ইনক্রিজ করছি কারেন্ট ইনক্রিজ করছে, বাট আফটার সার্টেন টাইম দের ইজ এ নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন, এই রিজিয়নটা ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্ট রিডিউস করছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এর স্পেশালিটি হিসাবে তুমি বলতে পারো। ঠিক আছে, জেনারেলি এইগুলো দিয়ে, টানেল ডায়োড দিয়ে আমরা আইসোলেটর বানিয়ে থাকি। ঠিক আছে, আমি আইসোলেটর নিয়ে ডিটেলে বলবো, সরি আইসোলেটর বলছি, অসিলেটর বানিয়ে থাকি, অসিলেটর বানিয়ে থাকি, আইসোলেটর বলছি, অসিলেটর বানিয়ে থাকি। ঠিক আছে, অসিলেটরের থ্রু দিয়ে কি করা হয়, তুমি একটা রিডিউসড আউটপুট পেতে পারো। রিডিউসড আউটপুট মানে হচ্ছে সাপোজ ধরো এরকম একটা আউটপুটের কন্টিনিউয়াস রিডাকশন পেতে পারো। ঠিক আছে, এটা কোন জায়গায় কাজে লাগানো হতে পারে বলো তো, যে সমস্ত জায়গায় তোমার কোনো মানে আননেসারি ইনফরমেশন আছে বা নয়েজ আছে, সেগুলোকে রিডিউস করা বা ড্যাম্প আউট করার জন্য এগুলোকে বেসিক্যালি ইউজ করা হয়। টানেল ডায়োডকে বেসিক সিম্বল হচ্ছে এইরকম। ঠিক আছে, এই যে ডায়োড লিখলে, এবার টানেলের টি করে দাও, টি, এরকম টি, জেড এর জন্য দুদিকে ছিল, টানেলের জন্য একদিকে আছে। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক তো এগুলো কি কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয় আলাদা আলাদা, যেমন গ্যালিয়াম আর্সেনাইড?
তারপর না এর জন্য সেপারেট এর জন্য সেপারেট কোনো মেটেরিয়াল ইউজ করা হয় না। আর ওই আগের এখানে ক্ষেত্রে এখানে বেসিক্যালি ডোপিং আলাদা হয়, ডোপিং কনসেন্ট্রেশনটা জেনারেলি ভ্যারি করা হয়, মানে এখানে হেভি ডোপিং করা হয়, ঠিক আছে, হেভি ডোপিং করা হয়, ডোপিং কনসেন্ট্রেশনটা ভ্যারি করে, হেভি ডোপিং করা হয়, এই পয়েন্টটা খেয়াল রাখবেন। এর ক্ষেত্রে ফটোরাইডের ক্ষেত্রে কোনো ম্যাটেরিয়াল না, ফটোরাইডের ক্ষেত্রে আমরা সেম ইউজ করি, একই ধরনের মেটেরিয়াল ইউজ হয়, ঠিক আছে, মেটেরিয়াল হিসেবে সিলিকন ল্যামিনেট। বাট এখানে তোমার রিভার্স থাকে, রিভার্স বায়াস কানেকশন। হ্যাঁ রিভার্স বায়াস। হ্যাঁ, রিভার্স বায়াস কিন্তু সবকটা ডায়োড নয়, কিন্তু সবকটা ডায়োডকে কিন্তু আমরা রিভার্স বায়াসে ইউজ করি না, এটা খেয়াল রাখবেন। জেনারেটর আর ফটোরাইড। আর এই কয়েকটা স্পেসিফিক পয়েন্ট আছে যেগুলো থেকে কোশ্চেন আসে, জিজ্ঞেস করে কোথায় তোমার নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন থাকে, কোন ডায়োডে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন দেখা যায়, কোন ধরনের ডায়োডকে হেভিলি ডোপিং করা হয়। তো এই যে হেভি ডোপিং করা হয় কোন ডায়োডে, টানেল ডায়োডে, দেখবে এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই থাকবে, কোন ডায়োডে হেভি ডোপিং করা হয়, টানেল ডায়োডে হেভি ডোপিং করা হয়, এইরকম কিছু কিছু পয়েন্ট জেনারেলি থাকে। আর কি বলেছি সবই হলো মোটামুটি। আচ্ছা, ভ্যারেক্টর ডায়োড, ঠিক আছে, ভ্যারেক্টর ডায়োডটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটর, ভ্যারেক্টর ভ্যারিয়েবল রিঅ্যাক্টর, ভ্যারেক্টর হচ্ছে ভ্যারিয়েবল রিঅ্যাক্টর, ভ্যারিয়েবল রিঅ্যাক্টর ডায়োড, ভ্যারেক্টর ডায়োড। এখানে কি থাকে বেসিক্যালি, এর সিম্বলটাই একটা দেখ, সিম্বলটা দেখলে একটা অন্যরকম বুঝতে পারবি, ভ্যারিয়েবল ক্যাপাসিটর থাকে, ঠিক আছে, এরকম একটা সিম্বল হয়, এরকম একটা সিম্বল জেনারেলি ইউজ করা হয়। এখানে মেন গল্পটা একটা জায়গাতেই, তোমার যে ক্যাপাসিটরটা রয়েছে, এই যে ডায়োডটা আছে, ডায়োডের মাঝখানে কি আছে, একটা ডিপ্লিশন লেয়ার আছে। এবার এই ডিপ্লিশন লেয়ারের যে উইথ আছে, সেই উইথটাকে তুমি ভ্যারি করাতে পারো, ঠিক আছে, সেই উইথটাকে তুমি চেঞ্জ করতে পারো। এবার তোমাদের হয়তো মনে আছে যে ডিপ্লিশন লেয়ারের জন্য কি হয়, যেদিকে পি এদিকে এন, যেদিকে পি থাকে সেদিকে পজিটিভ চার্জ চলে আসে, আর যেদিকে এন থাকে সেদিকে নেগেটিভ চার্জ চলে আসে। তো তুমি এটাকে কি ভাবতে পারো, একটা ক্যাপাসিটর হিসেবে ভাবতে পারো, কারণ এই মাঝখানে রিজিয়নে কিছু নেই, মাঝখানে রিজিয়নে ডিপ্লিশন রিজিয়ন, এখানে কোনো চার্জ ক্যারিয়ার নেই, ঠিক আছে, একদিকে প্লাস একদিকে মাইনাস, এইদিকে প্লাস এদিকে মাইনাস, মানে মাঝখানে একটা জাংশন ক্যাপাসিটেন্স ডেভেলপ করে। এবার এই জাংশন ক্যাপাসিটেন্সটাকে ভ্যারি করিয়ে কোনো একটা সার্কিটের ক্যাপাসিটেন্সকে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এখানে ক্যাপাসিটেন্সকে তুমি ওইভাবে করতে পারো, যদি ক্যাপাসিটেন্স লিখতে চাও, ক্যাপাসিটেন্স ধরো সি, দ্যাট ইজ ইকুয়ালস টু এপসাইলন এ বাই ডি, ঠিক আছে, যেন এপসাইলনটা তুমি জানো পারমিটিভিটি, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, আর ডিটা হচ্ছে কোনটা বলো তো, এইটা হচ্ছে ডি, উইডথ অফ দা ডিপ্লিশন রিজিয়ন, ডি। এবার তুমি যদি উইডথ অফ দা ডিপ্লিশন রিজিয়নকে চেঞ্জ করতে পারো, তাহলে ক্যাপাসিটেন্স উইল ভ্যারি, তার মানে সার্কিটের ক্যাপাসিটেন্সকে তুমি ভ্যারি করাতে পারো ভায়া ইউজিং ভ্যারেক্টর ডায়োড। ভ্যারেক্টর মানে হচ্ছে ভ্যারিয়েবল রিঅ্যাক্টর, ভ্যারিয়েবল রিঅ্যাক্টর মানে হচ্ছে ক্যাপাসিটর। তুমি জাংশনে যে ক্যাপাসিটেন্সটা রয়েছে, সেই জাংশন ক্যাপাসিটেন্সটাকে ভ্যারি করানোর মাধ্যমে সার্কিটের ক্যাপাসিটেন্সটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? জাস্ট এইরকম। হ্যাঁ, মানে এই যে ডিপ্লিশন লেয়ারের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা আর কি ক্যাপাসিটরের কাজ করে, ক্যাপাসিটরের কাজ করে। এবার এইখানে আমি ভ্যারি করব কি করে, এটা এই যে ডিপ্লিশন লেয়ারের মধ্যে ভ্যারি করব কি এই ডিটা যদি ভ্যারি করানো যায়, ভ্যারি করতে পারবে না, কি করে ভ্যারি করবে তুমি বলো না। ও মানে ডিটাকে ভ্যারি করব, মানে উইথটাকে, মানে কোনো সময় বাড়বে কমবে এরকম। হ্যাঁ, কি করে করবে বলো দেখি, বুদ্ধি কাটাও দেখি। কোনো সময় তাহলে কম ভোল্টেজ পাঠাবো, কোনো সময় বেশি ভোল্টেজ পাঠাবো। রিভার্স বায়াস কানেকশন করবে। হ্যাঁ, রিভার্স বায়াস কানেকশন করবে, রিভার্স বায়াস কানেকশন করবে, রিভার্স বায়াস যেমন কানেকশন করবে। যেমন জার্মেনিয়াম সিলিকনের ক্ষেত্রে 0.7 0.3, যেমন আমার গ্যালিনিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে 1.2 ভোল্ট, মানে এত ভোল্ট বাড়াতে হবে আর কি। হ্যাঁ, তো মেইনলি তোমরা কি করছো, মেইনলি তুমি এখানে একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করছো। এবার তুমি রিভার্স বায়াসটাকে কম বেশি করো, রিভার্স বায়াস কম বেশি করলে কি হবে, ডি এর থিকনেসটা বাড়া কমা করবে। এবার ডি এর থিকনেস যদি বাড়া কমা করে, তাহলে কি হবে, তোমার অটোমেটিক ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে সার্কিটে। আর এটা সবসময় মনে রাখবে, লাইক আগে আগে ওটা কি বলে, ফটো ডায়োড যেরকম বলেছিলাম, ভ্যারেক্টর ডায়োড ইজ অলসো কানেক্টেড ইন রিভার্স বায়াস, এটাকেও কিন্তু আমি রিভার্স বায়াসে ইউজ করি। আচ্ছা, এটাও কিন্তু রিভার্স বায়াসে ইউজ হয়, ঠিক আছে।
কারণ এখানে আমরা ক্যাপাসিটেন্স প্রপার্টিটাকে ইউজ করছি। ক্যাপাসিটেন্স প্রপার্টি কি করে ভ্যারি করব? যদি রিভার্স বায়াসে কানেকশন না করি তাহলে তো হবে না। রিভার্স বায়াসটাকে কমা বাড়া করলে তবে আমি কি করতে পারবো, এই ডিপ্লিশন লেয়ারটাকে বাড়া কমা করাতে পারবো, আদারওয়াইজ তো পারবো না। ঠিক আছে, এইটা হচ্ছে ভ্যারেক্টর ডায়োডের পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? আর একটা আছে মনে হয় সকলে ডায়োড, SCHOKLEY, SHOC, বানানটাও ভুলভাল, SHOCKLEY, সকলে। ঠিক আছে, সকলে ডায়োড হচ্ছে কি বলতো? সকলে ডায়োড কিছুই নয়, তোমরা তো ইয়ে পড়েছো, এসসিআর তো সবাই মোটামুটি পড়েছো। এসসিআর এর 4টে লেয়ার থাকে, তো এখানেও 4টে লেয়ার থাকে, বাট এখানে 2টো টার্মিনাল আছে। ওখানে 3টে টার্মিনাল থাকে, এখানে 2টো টার্মিনাল আছে, PN PN। ঠিক আছে, এইটাই হচ্ছে সকলে ডায়োড। ঠিক আছে, এবার এর যে ক্যারেক্টারিস্টিক্স তুমি যদি চেক করো, এর সিমিলার ক্যারেক্টারিস্টিক্স হয় তোমার ইয়ের মতো, আমাদের এসসিআর এর মতো। ঠিক আছে, এগুলো স্পেশাল পারপাস ডায়োড একটা হয়ে থাকে, আর বাকি সমস্ত কিছু সিমিলার টু তোমার এসসিআর এর মতোই হয়ে থাকে। ঠিক আছে, আর একটা পয়েন্ট যেটা তোমরা খেয়াল রাখতে পারো, সিম্বলটা খানিকটা দেখে রাখতে পারো। সিম্বলটা একটু অন্যরকম হয়, সিম্বলটা এরকম একটা খোঁচা মার্কা হয়। এটা হচ্ছে সকলে ডায়োড বলে। ঠিক আছে, দিস ইজ দ্য সিম্বলটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, কারণ কিছু কিছু পরীক্ষায় দিয়ে দেয়। এটাকে আমরা অনেক সময় বলে থাকি রিভার্স ব্লকিং থাইরিস্টারও বলে থাকি। এটাকে রিভার্স ব্লকিং থাইরিস্টারও বলা হয়, ব্লকিং থাইরিস্টারও বলা হয়, রিভার্স ব্লকিং থাইরিস্টারও বলা হয়। তো এর মেন যদি আমি পারপাস বলতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে যে এইটাকে তুমি মেনলি ইউজ করো কোথায়? ঠিক আছে, সেটা মানে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, এটাকে তুমি একটা সুইচ হিসেবে ইউজ করতে পারো। দিস ক্যান বি ইউজড এজ এ সুইচ। এর অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে? সুইচিং অ্যাপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, সুইচে তুমি এটাকে ব্যবহার করতে পারো। আর একটা ব্যাপার মনে রাখবে, এইটাকে কখনো রিভার্স বায়াসে কানেকশন করা হয় না। শুড নেভার বি কানেক্টেড ইন রিভার্স বায়াস, শুড নেভার বি কানেক্টেড ইন রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কখনো কিন্তু এটাকে কানেকশন করা হয় না। এটা হলো সকলে ডায়োডের সম্বন্ধে ইনফরমেশন। আর একটা পড়েছিল শর্টকি ডায়োড, SCHOTTKY। শর্টকি ডায়োডের মধ্যে কেসটা কি থাকে? শর্টকি ডায়োডের ক্ষেত্রে একটা পয়েন্ট খেয়াল রাখবে, ওটা হচ্ছে একটা মেটাল আর সেমিকন্ডাক্টর জাংশন। ঠিক আছে, মানে দুটো লেয়ারের মধ্যে একটা লেয়ার মেটাল থাকে আর একটা লেয়ার সেমিকন্ডাক্টর থাকে। ঠিক আছে, এই মেটাল আর সেমিকন্ডাক্টর একটা জাংশন থাকে। তো এইটা হওয়ার জন্য কি হয়, সুইচিং ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, সুইচিং ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, সুইচিং ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, খুব হাই হয়। আর টাইম অফ অপারেশনটাও খুব কম হয়, মানে খুব তাড়াতাড়ি এটা কাজ করতে পারে। ঠিক আছে, ফাস্ট হয়, ফাস্ট অপারেশন হয়। তাহলে এখানে একটা জিনিসই সেপারেট হলো, সেটা হচ্ছে যে এখানে একটা তুমি মেটাল জাংশন ইউজ করলে, একটা মেটাল তুমি ইউজ করতে পারো এখানে উইথ আ সেমিকন্ডাক্টর, মেটাল সেমিকন্ডাক্টর জাংশন বলতে পারো। ঠিক আছে, একটা মেটাল থাকে, একটা সেমিকন্ডাক্টর থাকে। ঠিক আছে, এইভাবে তুমি বলতে পারো। আর সুইচিং ফ্রিকোয়েন্সি সব থেকে হাইয়েস্ট হয়, আর এটা ফাস্ট অপারেশন করে, খুব ফাস্ট এটার কাজ হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোটামুটি আমার যা মনে পড়ছে যে এখান থেকে এরকম কোশ্চেনই আসে। ঠিক আছে, এবার তোমরা ওইটা কি লিখেছেন? হুম, এই যে কি এটা এইদিকে এটা কি লিখেছেন? কোনটা কি বলো? এটা এই যে শর্টকির পাশে শর্টকির পাশে, এটা মেটাল মেটাল না না, মেটাল। এই পাশে বাদিকে হ্যাঁ নিচে, ওই বাদিকে। এইগুলো, না না, এইটার ক্ষেত্রে এই যে হ্যাঁ এটা এটা হ্যাঁ। শুড নেভার বি ইউজড ইন রিভার্স বায়াস, মানে এই সকলে ডায়োডটাকে তুমি রিভার্স বায়াসে কানেকশন করতে পারো না। ঠিক আছে, রিভার্স বায়াসে কানেকশন করা যাবে না, তাহলে ড্যামেজ হয়ে যাবে ডিভাইসটা। তো এই অবধি রইলো।
এবার তোমরা তোমাদের মতো করে একটু এইগুলো একটু ডিটেলে পড়ে নিও, ঠিক আছে। আমি তো তোমাদের একটা সেকশন পর্যন্ত বললাম, ঠিক আছে। আমি এমন একটা অ্যাসপেক্ট থেকে বললাম, সেটা হচ্ছে যে ধরনের কোশ্চেনগুলো অন্তত এসএসসি জেইতে পড়েছে এবং প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে। তো সেই অ্যাসপেক্ট থেকে আমি তোমাদেরকে বললাম আর কি এই ডায়োডগুলো সম্বন্ধে। তোমরা একটু তোমাদের মতো করে স্টাডি করে নিও, বেশি পড়ার দরকার নেই, জাস্ট প্রিন্সিপাল অফ অপারেশনটা একটু দেখবে, ঠিক আছে। জাস্ট একটু অ্যাপ্লিকেশনটা দেখবে, আর বেসিক পয়েন্ট যেগুলো যেগুলো আমি আজকে ডিসকাস করলাম এখানে, এইটুকু জানলেই হবে, এর থেকে বেশি জানার দরকার নেই। তো আজকে আমাদের কি হলো, ডায়োডটা শেষ হলো, ঠিক আছে। এখানে আমাদের ডায়োডের চ্যাপ্টার ক্লোজ হলো। আমরা এরপরে ট্রানজিস্টর শুরু করব, এরপরে আমরা ট্রানজিস্টরটা শুরু করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা কিন্তু এই যে পোর্শনটা পড়ালাম বিভিন্ন ডায়োড সম্বন্ধে, ওটা যে কোনো বই থেকে একটুখানি একটু গো থ্রু করে দেবে, ঠিক আছে। একটু ডায়োডটা একটু গো থ্রু করে রাখবে। মেনলি এইগুলোই শর্ট কোশ্চেনে দেয়, যেগুলো আমি তোমাদের বললাম, যেমন ভ্যারেক্টর ডায়োড হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটার, ঠিক আছে। মানে কোন ডায়োডকে ক্যাপাসিটর হিসেবে ইউজ করা হয়। তারপর জিজ্ঞেস করবে যে কোন ডায়োডগুলোকে রিভার্স বায়াসে ইউজ করা হয়, যেমন ধরো ফটো ডায়োড হয়ে গেল, ভ্যারেক্টর ডায়োড হয়ে গেল, ঠিক আছে। তারপর ধরো জেনার ডায়োড হয়ে গেল, দিয়ে চারটে অপশনের মধ্যে তিনটে অপশন এটা দিল, দিয়ে 4 নম্বর একটা অপশন দিয়ে দিল, দিয়ে কোশ্চেনটা বানিয়ে দিল এরকম যে কোনটা তোমার রিভার্স বায়াসে ইউজ করা হয় না, ঠিক আছে। এরকম কোশ্চেন জেনারেলি থাকে। আর তোমার ওইদিকে যদি তুমি জিজ্ঞেস করো যে ফটো মানে এরম ভাবে মনে রাখবে, প্রথমে মনে রাখবে যে ফার্স্ট ফার্স্ট যেটা আমরা পড়লাম দ্যাট ইজ এলইডি, ঠিক আছে। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট কিভাবে এমিট করে, যখন ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করে, তখন সেখান থেকে হিট আর তোমার লাইট বেরোয়, 1 নম্বর পয়েন্ট। এবার তুমি পড়লে হচ্ছে ফটোডায়োড। ফটোডায়োড ইজ বেসিক্যালি আ সেন্সার। ফটোডায়োড কি করে, সেই আলোটাকে সেন্স করে কাজ করে, এবং সেটা রিভার্স বায়াসে কাজ করে, ঠিক আছে। তারপরে পড়লে তোমরা অপটো আইসোলেটার, যেখানে তোমরা অপটো আইসোলেটার সম্বন্ধে কি বুঝলে, ইট ইজ এ কম্বিনেশন অফ বোথ দ্য টু, এলইডি অ্যান্ড ফটোডায়োড, দুটোকে কম্বাইন করে আমরা পড়লাম, দুটো কম্বিনেশন করে আমরা একটা সার্কিট ডিজাইন করলাম। দুটো সার্কিটের মধ্যে ডিফারেন্স একটাই, যে এদিকে এলইডিটা ফরওয়ার্ড বায়াসে কানেকশন ছিল, ওইদিকে ফটোডায়োডটা তোমার রিভার্স বায়াসে কানেকশন ছিল, এবং যে দুটো সার্কিট তৈরি হলো সেটা ইলেকট্রিক্যালি আইসোলেটেড, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক্যাল আইসোলেশন দরকার পড়ে, তো সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। তারপরে তোমরা পড়লে হচ্ছে টানেল ডায়োড সম্বন্ধে। টানেল ডায়োডটা হচ্ছে এমন একটা ডায়োড যেখানে তুমি নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন পাবে। দ্যাট নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন ইজ ক্রিয়েটেড ভায়া ইউজিং হেভি ডোপিং। হেভি ডোপিং এর থ্রু দিয়ে তুমি নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নটা তৈরি করতে পারো, ঠিক আছে। তো এইভাবে তুমি পড়লে হচ্ছে টানেল ডায়োডটা, ভ্যারেক্টর ডায়োডটা বললাম, ভ্যারিয়েবল ক্যাপাসিটার ডায়োড। তারপর তুমি পড়লে যে সকলে ডায়োড। সকলে ডায়োডটা বেসিক্যালি একটা এসিআর, বাট এসিআর এর মধ্যে তো 3টে পিন থাকে, এখানে 2টো পিন আছে। এর মেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে সুইচ হিসাবে, আর এটাকে কখনো রিভার্স বায়াসে কানেকশন করা হয় না। আর একটা বললাম শর্টকি ডায়োড, যে শর্টকি ডায়োডটা বেসিক্যালি তোমার হাই ফ্রিকোয়েন্সি ডায়োড, ঠিক আছে। হাই ফ্রিকোয়েন্সি অপারেশনের জন্য ইউজ করা হয়, ফাস্টার অপারেশন হয়, ঠিক আছে। এই পয়েন্টগুলো হচ্ছে ভ্যালিড পয়েন্ট এবং ইম্পর্টেন্ট। স্যার ওই যে টানেল লাইটের ক্ষেত্রে বললাম নেগেটিভ রিজিয়ন যেটা হ্যাঁ 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 ডোপিং রিজিয়ন, তাহলে ওটার ক্ষেত্রে তো ডোপিং এর জন্য তাহলে আমার ওটাও তো রিভার্স বায়াস ইউজ করা হয়। হ্যাঁ, ওটা রিভার্স বায়াস। কোনটা বলো তো, টানেল ডায়োডটাকে? না, টানেল ডায়োড ফরওয়ার্ড বায়াস ইউজ করা হয়। টানেল ডায়োড ফরওয়ার্ড বায়াস ইউজ করা হয়। নেগেটিভ ডোপিং তো হবে কি করে? আরে নেগেটিভ ডোপিং নয় রে, ডোপিং এর কনসেন্ট্রেশন। ধর ও আচ্ছা। ধর বলছি, তুই জলের মধ্যে চিনি মেশাচ্ছিস, ঠিক আছে। হুম, জলের মধ্যে যদি কম চিনি মেশাস তাহলে জল কম মিষ্টি হবে, বেশি চিনি হুম, মেশালে গাঢ় হয়ে যাবে, ঠিক আছে। এই ডোপিং মানে হচ্ছে তুই একটা জলের মধ্যে, মানে একটা প্রপার মেটেরিয়ালের মধ্যে, একটা পিওর মেটেরিয়ালের মধ্যে তুই বেশি করে চিনি মেশাচ্ছিস, মানে এক্সটার্নাল কি জিনিস মেশাচ্ছিস। এবার ওই পরিমাণটা ভ্যারি করালে টেস্ট যেমন চেঞ্জ হয়, ঠিক সেই রকম ডোপিং এর পরিমাণটা ভাড়া কমা করালে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে প্রপার্টি সেটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে, আর কিছু না, ঠিক আছে। তো মোটামুটি এই অবধি আজকে থাকলো। নেক্সট দিন থেকে আমরা ট্রানজিস্টার শুরু করবো। আর ট্রানজিস্টার শুরু করবো না আমি, সার্কিট থিওরি আমি আগে পড়াবো, ঠিক আছে। ট্রানজিস্টার শুরু করবো না, তোমরা ওকে অনেক কিছু জানো না, ঠিক আছে। ঠিক আছে নাসিম, কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ এখানে এন্ড করছি। হ্যাঁ সন্দীপ বলো। হ্যাঁ, ঠিক, রাখলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। কালকে ক্লাস আছে তো?